আজকে অ্যাক্সিসে আমার দ্বিতীয় ক্লাসের মধ্যে অনলাইন সার্টিফিকেট ওয়ার্কশপ অন গাইনি অন অবস্টেটিক্স এর উপরে আমরা আজকে ক্লাস নিব। আমার আজকে অনেকগুলো টপিকস আছে, আশা করি তোমাদের এই টপিকস গুলা খুব ভালো লাগবে এবং টপিকস গুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইমার্জেন্সি হিসাবেই সাধারণত এগুলা আমাদের কাছে আসে এবং আমরা যেন পারফেক্টলি ম্যানেজমেন্ট করি সেটার জন্য আমি আজকে তোমাদের কাছে বলবো। আমি সাধারণত বই নিয়ে কিছু বলবো না, মেইনলি আমি তোমাদের কোয়েশ্চেন আনসার করব এবং পেশেন্টটা আমার কাছে কেমন করে আইসা প্রেজেন্ট করবে সেইগুলো সম্পর্কে আমি শুধু বলবো। আমি বইয়ের ভাষায় কোনো কিছু বলবো না, আমি প্র্যাকটিক্যাল পারপাসে যা আমরা ব্যবহার করি, কেমন করে আমরা কেস ম্যানেজমেন্ট করি সেই হিসাবে আমি বলবো। ধন্যবাদ। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা এবং তোমাদের সাবসিকুয়েন্টলি আমার আধা ঘন্টা ক্লাস নেওয়ার পরে তোমাদের আমি প্রশ্নের আনসার করব ইনশাল্লাহ। আজকে আমাদের মেইন টপিকস হচ্ছে আরএস নেগেটিভ মাদার। প্রথমে আমি আরএস নেগেটিভ মাদার বলবো, তারপরে আমি আইইউডি নিয়ে কিছু কথা বলবো, তারপরে প্রিটার্ম বলবো, তারপরে প্রম বলবো, তারপরে পোস্ট ডেট প্রেগনেন্সি নিয়ে বলবো। আমি আশা করি তোমরা প্রত্যেকটা টপিকস থেকে কোয়েশ্চেন রাইজ করবা, কোয়েশ্চেন চেটিং করবা, যাতে তোমরা অবশ্যই কোয়েশ্চেন গুলার আনসার আমাকে দিতে হয়, অথবা এর বাইরেও যদি তোমাদের মনের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে সেইগুলো আমাকে আস্ক করতে পারো। থ্যাংক ইউ। তাহলে আমি আজকে স্টার্ট করি। প্রথমেই আমি মনে করি যে আরএস নেগেটিভ, আমার তো এখানে টপিক ছিল 5টা, আমি প্রত্যেকটা টপিকস এর পিছনে 5 থেকে 10 মিনিট টাইম দিব। আচ্ছা, এখন আরএস নেগেটিভ প্রথমেই আমরা জানতে চাই আরএস নেগেটিভটা কি। আমরা সবাই জানি যার ডি অ্যান্টিজেন আছে সে হলো আরএস পজিটিভ, আর যার ডি অ্যান্টিজেন নাই সে হলো নেগেটিভ। আইসোমিনাইজেশন কি? যার অ্যান্টিজেন ইন্ট্রোডিউস করবে ফিটাস থেকে ম্যাটারনাল বডিতে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি আবার ক্রস করবে ফিটাসে, ফিটাসকে কি করবে, ফিটাসের সেলগুলা ডিস্ট্রাকশন করে দিবে, রেড সেলগুলা ডিস্ট্রাকশন করে হাইড্রস হবে, ইকটেরাস হবে, কনজেনিটাল এনিমিয়া হবে। এই আইসোমিনাইজেশনে ইফেক্ট হলো এইটা। হোয়াট আর দ্য কজেস অফ আইসোমিনাইজেশন? কেন আইসোমিনাইজেশন হয়, তাই না? আমরা কেন আইসোমিনাইজেশনটা কেন হয়? যদি আমরা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন করি, অথবা অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, অ্যাব্রাপশো প্লাসেন্টা প্রিভিয়া, তারপরে দেখা যায় আমরা প্রপার টাইমে ইনজেকশন এন্টি না দিলাম, তার জন্য তোমার আইসোমিনাইজেশন হইতে পারে। হাউ টু ইনভেস্টিগেট দ্য আরএস নেগেটিভ মাদার, সেটা আমরা কেমন করে বলবো? ইনভেস্টিগেশন আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদেরকে বলে দিব। নাও হাউ টু ম্যানেজ দ্য, এখানে আবার 2টা পার্ট আছে, হাউ টু ম্যানেজ দ্য নন ইমিউনাইজড মাদার and how to manage the immunized mother। 2টা গ্রুপকে আমরা ভাগ করে মানে ম্যানেজমেন্টটা করব। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ফিটাস এন্ড মাদার? অলরেডি কমপ্লিকেশন আমি ফিটাসের বলে ফেলছি। যদি আইসোমিনাইজড হয়েই যায় তাহলে ফিটাসের হাইড্রোপস ফিটালিস হবে, তারপরে ইকটেরাস গ্রেভিটারাম হবে, আর কনজেনিটাল এনিমিয়া হবে। আর মায়ের কি হবে? সাধারণত মায়ের দেখা যাচ্ছে প্রিয়াক্লামশিয়া, পলিহাইড্রামনিয়াস, বিগ বেবি, এইগুলো সাধারণত হয়ে থাকে মায়ের। এখন দেখো আমরা তোমার পেশেন্ট অফ, আমি এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিচ্ছি, সেই কোয়েশ্চেন একটা পেশেন্ট কি হিসাবে তোমার কাছে আসতে পারে। A patient of 25 years lady, primipara, came to OPD at her 32 weeks of pregnancy. With she is Rh negative mother. She has no antenatal care and her BP is 120 and fetal heart sound is eto. Now, how যদি সে ফার্স্ট টাইম 32 উইকস এ তোমার কাছে এসে থাকে, যদি তার এন্টিনেটাল রেকর্ড না থাকে তখন তোমার তাকে বুঝতে হবে, তার যদি কোনো এন্টিনেটাল রেকর্ড না থাকে তাকে আমি রুটিন ইনভেস্টিগেশন করলাম, রুটিন ইনভেস্টিগেশন করে আমি দেখলাম শি ইজ ব্লাড গ্রুপ আরএস নেগেটিভ। যখনই আমি দেখলাম তার ব্লাড গ্রুপ আরএস নেগেটিভ, রুটিন ইনভেস্টিগেশন সম্পর্কে আমি বলতে চাই না, আমরা সবাই জানি রুটিন ইনভেস্টিগেশন করার পরে আমরা তার ব্লাড গ্রুপিং এ দেখলাম তার আরএইচ অ্যান্টিবডি আছে কি নাই। যেহেতু সে প্রাইমি, তার হিস্ট্রি নিতে হবে, তার প্রিভিয়াস তার হিস্ট্রি, সে প্রাইমি, তার প্রিভিয়াস ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি নাই, কোনো কিছুই নাই, সুতরাং তাকে আমরা নন ইমিউনাইজড ভাববো।
তবু আমরা কি করব, অ্যান্টিবডি টাইটারটা দেখে নিব তার কোনো অ্যান্টিবডি টাইটার আছে কিনা। নেক্সট আমরা কি করব, অলওয়েজ অলওয়েজ মনে রাখতে হবে যখনই একটা আরএস নেগেটিভ মাদার আমি পাবো, তখনই আমি কি করব, হাজবেন্ডের ব্লাড গ্রুপ করাবো। হাজবেন্ডের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ থাকে, দ্যাটস ওকে, তোমার আর চিন্তা করার কোনো কারণ নাই। মাও নেগেটিভ, বাবাও নেগেটিভ, ফাদার নেগেটিভ, মাদার নেগেটিভ, সুতরাং নো চিন্তা, সব বাচ্চা নেগেটিভ হবে। এই নিয়ে তোমার আর অ্যান্টিবডি টাইটার, আইসোমিনাইজেশন, কমপ্লিকেশন অফ ফিটাস, মাদার, এগুলো নিয়ে কোনো চিন্তার কথা কারণ নাই। যদি হাজবেন্ড পজিটিভ হয়, যদি হাজবেন্ড পজিটিভ হয়, তখন আমরা আবার জেনোটাইপ করাবো। জেনোটাইপের মধ্যে তার ক্যাপিটাল ডিডি আছে না একটা ক্যাপিটাল একটা স্মল ডি আছে। যদি তার ক্যাপিটাল ডিডি পজিটিভ থাকে, যদি তার ক্যাপিটাল ডিডি থাকে, তখন তাকে বুঝতে হবে তার 100% বাচ্চা ইজ পজিটিভ হবে, পজিটিভ হবে। যদি স্মল ডি, ক্যাপিটাল ডি এন্ড স্মল ডি থাকে তার জেনোটাইপে, তখন ভাবতে হবে 50% বাচ্চা মে বি পজিটিভ এন্ড 50% বাচ্চা মে বি নেগেটিভ। যদি বাচ্চাটা নেগেটিভ হয়, তাইলে তো তোমার অ্যান্টিবডি ফরমেশনেরও কোনো চান্স নাই, বাচ্চাকে কোনো এফেকশনেরও চান্স নাই। নেগেটিভ হলে কোনো অসুবিধা নাই বাচ্চা, কিন্তু পজিটিভ হইলেই অসুবিধা। ওকে, দেন আমরা কি করব, পেশেন্টকে যেহেতু সে 32 উইক্সে আসছে, তার রুটিন ইনভেস্টিগেশন করলাম, করার পরে বাবারও পজিটিভ ব্লাড গ্রুপ, নেগেটিভ ব্লাড গ্রুপ যেটা বের করার বের করলাম। বের করার পরে এখন আমরা কি করব, এখন আমরা এন্টিনেটাল মনিটরিং করব। এন্টিনেটাল, নাও দ্য এন্টিনেটাল মনিটরিং। এখন আমরা এন্টিনেটাল মনিটরিংটা তাকে কেমনে করব? দেখো, এন্টিনেটাল মনিটরিং মানে কি, পেশেন্টের একটা ইন ডিটেলস একটা হিস্ট্রি নিব, তার কোনো অসুবিধা আছে কিনা, অথবা তার কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখব। তারপরে তার ফ্যামিলি হিস্ট্রি, তার পাস্ট হিস্ট্রি, মিনিস্ট্রুয়াল হিস্ট্রি, অবস্টেটিক্যাল হিস্ট্রি, এগুলো সব হিস্ট্রি নিব। তারপরে আমি জেনারেল এক্সামিনেশন করব। জেনারেল এক্সামিনেশনে মেইনলি দেখতে হবে তার এনিমিয়া আছে কিনা, তার পালস, বিপি, হার্ট, লাং, থাইরয়েড, এগুলো তার নর্মাল আছে কিনা। তারপরে আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, সে 32 উইক্স আসছে, তার 32 উইক্স এর সাথে তার করেসপন্ড করতেছে কিনা। যদি 32 উইক্স এর সাথে করেসপন্ড করে, তার মানে নর্মাল। অনেক সময় 32 উইক্স এর সাথে করেসপন্ড নাও করতে পারে, তখন এটা 28 উইক্স আসতে পারে, তখন এটাকে আমাকে ভাবতে হবে আইইউজিআর। সুতরাং বি কেয়ারফুল দা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যেমন হাইট অফ দ্য ইউটেরাস, গার্থ অফ দ্য অ্যাবডোমেন, প্রেজেন্টেশন, পজিশন, এগুলো আমি দেখে নিব। দেন আমি কি করব, তার আমার ডায়াগনোসিস হয়ে গেল, ইট ইজ এ কেস অফ প্রাইমিপেরা উইথ 32 উইকস অফ প্রেগনেন্সি উইথ নন ইমিউনাইজড মাদার, নন ইমিউনাইজড আরএইচ নেগেটিভ মাদার। তারপরে তুমি নন ইমিউনাইজ যদি থাকে, হাউ টু ম্যানেজ দিস। এখন তোমার এটা প্রশ্ন আসবে, হাউ টু ম্যানেজ দিস। তাহলে এটাকে ম্যানেজমেন্ট করতে হলে তোমাকে কি করতে হবে, এখন আমার পেশেন্ট এন্টিনেটাল মনিটরিং এ আসবে। এন্টিনেটাল মনিটরিং এ যখন আমার কাছে আসবে, তখন আমি তাকে মনিটরিং, যেহেতু 32 উইক্সে আসছে, আমি এখন তাকে সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 সপ্তাহ পর পর আসতে বলতে পারি। আফটার 36 উইক্স তাকে আমরা উইকলি আসতে বলতে পারি, আপ টু 40 উইক্স। কারণ আরএইচ নেগেটিভ মাদারকে আমরা বিয়ন্ড 40 উইক্স করাবো না, বিয়ন্ড 40 উইক্স করাইলে অনেক সময় আবার কমপ্লিকেশন হইতে পারে। দেন আনইমিউনাইজড মাদার যদি থাকে, তাকে আমি নর্মাল ডেলিভারি অ্যালাউ করবো। নর্মাল ডেলিভারি মানে কি, তাকে নর্মাল ডেলিভারিও অ্যালাউ করতে পারি, সিজারিয়ান সেকশন করতে পারি। তার নর্মাল ডেলিভারি ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করবো। যদি নর্মাল ডেলিভারি, যেমন নর্মাল ডেলিভারি ক্রাইটেরিয়া কি, যেমন তার ম্যাটার্নাল কন্ডিশন গুড, তার পিইটি নাই, একলামশিয়া নাই, ডায়াবেটিস নাই, হার্ট ডিজিজ নাই, কিছুই নেই। And maternal condition, maternal pelvis Bishop score is okay, and pelvis is adequate, and all Bishop score and pelvis is adequate. Then আমরা কি করব, তাকে আমরা এবং fetal condition, also the fetal condition is okay, fetal heart sound, fetal presentation, position, engagement, এবং fetal condition is okay, then allow for normal delivery, either by induction or either by induction. ইন্ডাকশন আমরা কি দিয়ে দিতে পারি, আইদার অক্সিটোসিন দিতে পারি, অথবা মিজোপ্রোস্টল দিয়ে ইন্ডাকশন দিয়ে আমরা ডেলিভারি করাইতে পারি। অথবা যদি সে লেবারে থাকে, নর্মাল লেবার আমরা যদি থাকে, তাহলে লেবারে আমরা থাকলে আমরা লেবারে ফার্স্ট স্টেজ অফ ম্যানেজমেন্ট করব, সেকেন্ড স্টেজ অফ ম্যানেজমেন্ট করব, দেন থার্ড স্টেজ অফ ম্যানেজমেন্ট
করতে হবে। এখানে স্পেশালি তোমার থার্ড স্টেজ ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু থার্ড স্টেজ ম্যানেজমেন্ট যখন প্লাসেন্টা আউট হবে তখন আমরা সাধারণত আর্গোমেট্রিনটা দেই না, কারণ আর্গোমেট্রিন দিলে কি হতে পারে, তোমার আইসোমিউনাইজেশন হইতে পারে, যার জন্য আমরা এটা অ্যাভয়েড করি। তাহলে আমরা নর্মাল ডেলিভারি করলাম এবং ইন প্রেজেন্স অফ neonatologist must be present during that time in unimmunized case. But in case of immunized mother যদি থাকে, এখন হলো আমার হলো আনইমিউনাইজড মাদার, যদি ম্যাটারনাল কন্ডিশন ভালো না থাকে, ফিটাল কন্ডিশন ভালো না থাকে, তা আনইমিউনাইজড পেশেন্টকে আমরা সিজার করি। আর যদি ইমিউনাইজড মাদার থাকে তখন আমরা তার কি করব, মনিটরিং করব। মনিটরিং মেইনলি আমরা তাকে কি করব, মেইনলি আমরা মনিটরিং করব ডপলার আল্ট্রাসাউন্ডে মিডল সেরিব্রাল আর্টারি দেখতে পারি যে তার ফিটাল এফেকশন হয়েছে কিনা, তার ইকটেরাস গ্রেভিডারাম অথবা কনজেনিটাল এনিমিয়া এগুলো হয়েছে কিনা, অথবা অ্যান্টিবডি টাইটারটা রাইজিং করতেছে কিনা, এটা মান্থলি অ্যান্টিবডি টাইটার দেখতে হবে। যদি অ্যান্টিবডি টাইটার বেশি থাকে, ধরো 32-34 উইকস অফ প্রেগনেন্সিতে, তাহলে পেশেন্টকে কি করতে হবে, পেশেন্টকে অবশ্যই তোমার স্পেশালাইজড সেন্টারে পাঠাইতে হবে, যেখানে এনআইসিউর ফেসিলিটি আছে এবং এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা যায়, সেই সব জায়গায় তাকে পাঠাইতে হবে। সুতরাং আমাদের এটা অবশ্যই চিন্তা করতে হবে যে ইমিউনাইজড মাদারকে অবশ্যই স্পেশাল ইউনিটে পাঠাতে হবে, যেখানে ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে। যদি ইমিউনাইজড মাদার থাকে, অ্যান্টিবডি টাইটার হাই থাকে, লিলির চার্ট অনুযায়ী অথবা যে কোনো ডপলার আলট্রাসোনোগ্রাফি অনুযায়ী দেখা যায় যে ভিটাল এফেকশন যদি বেশি থাকে, অনেক সময় আমরা স্পেশালাইজড ইউনিটে পাঠিয়ে তাকে আমরা ইমিডিয়েট ডেলিভারি করাই। ডেলিভারির পরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করি। এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করি আইদার পেশেন্টস বেবিস ব্লাড গ্রুপিং অথবা ও নেগেটিভ ব্লাড দিয়ে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করিয়ে হিমোগ্লোবিন পার্সেন্টেজ রেজ করাই, বিলিরুবিন রিডিউস। সুতরাং এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হবে যদি ইমিউনাইজড মাদার ফিটাল ডেলিভারি করে অথবা ফিটাল এফেকশন থাকে। সুতরাং বি কেয়ারফুল ইন কেস অফ আরএস নেগেটিভ ইমিউনাইজড মাদার। আর মেইনলি হলো তোমাকে জানতে হবে ইমিউনাইজড মাদার আর আনইমিউনাইজড মাদার। ইমিউনাইজড থাকলে তোমার স্পেশাল কেয়ারে পাঠাইতে হবে, আনইমিউনাইজড হলে তুমি আইদার নর্মাল ডেলিভারি অর সিজারিয়ান সেকশন। নেক্সট আমাদের টপিক হলো আইইউডি। আইইউডিটা আমরা কেমন করে বলতে পারি? আইইউডি আমরা জানি, এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, আইইউডি হলো কিন্তু ইন্ট্রাইউটেরাইন ডেথ। একটা হলো আইইউডির সাথে অনেক সময় স্টিল বার্থেরই আবার দুইটা ভাগ আছে স্টিল বার্থের। যেমন দেখা যাচ্ছে স্টিল বার্থ তোমার মেসিরেটেড স্টিল বার্থ অ্যান্ড ফ্রেশ স্টিল বার্থ। মেসিরেটেড স্টিল বার্থ কোনটা? যখন আফটার 28 উইকস থেকে বিফোর লেবারের আগে বাচ্চাটা মারা যায়, সেটাকে বলি আমরা মেসিরেটেড স্টিল বার্থ। আর যেটা তোমার দেখা যাচ্ছে যে ডিউরিং দ্য প্রসেস অফ লেবারে মারা যায়, সেটাকে আমরা বলি ফ্রেশ স্টিল বার্থ। তাহলে মেসিরেটেড স্টিল বার্থটা হচ্ছে তোমার আইইউডি, আর ফ্রেশ স্টিল বার্থটা হচ্ছে তোমার ওইটা হলো স্টিল বার্থ। তাহলে আমরা আইইউডি নিয়ে বলবো। হোয়াট ইজ আইইউডি? আইইউডি হলো আফটার 28 উইকস থেকে বিফোর লেবারের আগে যদি বাচ্চা পেটে মারা যায়, সেটাকে আমরা আইইউডি বলি। তাহলে এখানে ইটিওলজি মেইনলি কি হয়? ইটিওলজি ম্যাটারনাল কজ হতে পারে, ম্যাটারনাল কজ যেমন প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এইগুলোর থেকে, অথবা ফিভার, হাই ফিভার, অথবা সিভিয়ার ডায়রিয়া, এইগুলোর থেকে দেখা যায় অনেক সময় তোমার আইইউডি হয়ে যায়। অনেক সময় ফিটাল কজের থেকে আইইউডি হয়, ফিটাল যদি কনজেনিটাল অ্যানোমেলি থাকে তাইলে হইতে পারে, অথবা তোমার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে, সেই ক্ষেত্রে আইইউডি হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে প্লাসেন্টাল কজ থেকে হইতে পারে, যেমন অ্যাব্রাপশন প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, অথবা স্মল প্লাসেন্টা, হাইপোক্সিক প্লাসেন্টা, এগুলোর থেকেও অনেক সময় আইইউডি হয়ে যেতে পারে। আচ্ছা, এখন হলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা আমরা সিনারিওর মাধ্যমে। কমপ্লিকেশন অফ মাদার ইন আইইউডি। কমপ্লিকেশন কি হইতে পারে? সাধারণত দেখা যায় আইইউডি কেন ইম্পর্টেন্ট, মায়ের কি হইতে পারে, সাইকোলজিক্যাল আপসেট হইতে পারে, তার ইনফেকশন হইতে পারে, তার ব্লিডিং, তার ডিআইসি ডেভেলপ করতে পারে, এই তিনটা জিনিস ডেভেলপ করতে পারে এই কমপ্লিকেশন অফ মাদার্স। কনফার্ম ইনভেস্টিগেশন বাই আল্ট্রাসোনোগ্রাফি অথবা এক্স-রে অ্যাবডোমেন। হাউ টু ম্যানেজ দ্য আইইউডি, আমি এখন বলবো হাউ টু ম্যানেজ দ্য আইইউডি। তাহলে আইইউডির পেশেন্টটা তোমার কাছে কেমন করে আসবে? A patient of 35 years lady, para 3+0, libido 4th,
came with the OPT with complaint of no fetal movement for 3 to 5 days. 3 to 5 days, no fetal movement. Then how to diagnose it? তখনই একটা পেশেন্ট আমার কাছে আসবে যে সে তার বাচ্চা নাড়াচাড়া করতেছে না, তখন আমি তার কাছে হিস্ট্রি নিব, তার প্রেশার আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার ব্লিডিং ডিসঅর্ডার ছিল কিনা, তার ডায়রিয়া হয়েছিল কিনা, তার ফিভার হয়েছিল কিনা, এগুলো হিস্ট্রি নেওয়ার পরে আমি জেনারেল এক্সামিনেশন করব। জেনারেল এক্সামিনেশনে তার এনিমিয়া, ইডিমা, জন্ডিস এগুলো দেখবো, পালস, বিপি, হার্ট, লাং এগুলো দেখবো। দেখার পর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যখন আসবো, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে মেইনলি আমি হাইট অফ দ্য ইউটেরাসটা দেখবো। যদি পেশেন্টের দেখা যায় এটা 34 উইকস অফ প্রেগনেন্সি, দেখা যাচ্ছে হাইট অফ দ্য ইউটেরাস একটু কমে গেছে, এরকম মনে হবে। আর দেখা যাবে সেটা বলবে যে ফিটাল মুভমেন্ট নাই। এখন আমি ফিটাল হার্ট সাউন্ডটা দেখবো, হাইট অফ দ্য ইউটেরাস লেস দেন হবে, তার লাইকার কমে যাবে। তারপরে দেখা যাবে ফিটাল হার্ট সাউন্ডও আমি পাচ্ছি না, ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্ট অন অসকালটেশন। অথবা ডপলার দিয়ে দেখলেও আমি দেখবো যে ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্ট। তো ফিটাল হার্ট সাউন্ড যখন আমি অ্যাবসেন্ট পাবো, তখন আমি কি করব, তখন আমি একটা আলট্রাসোনোগ্রাফি করবো। আলট্রাসোনোগ্রাফি দিয়ে দেখবো যে ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্ট। তাহলে আমাকে বুঝতে হবে যে ইট ইজ এ কেস অফ আইইউডি। তাছাড়া অনেক সময় আমরা আদারও ইনভেস্টিগেশন করে থাকি ইন কেস অফ আইইউডি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, ডিআইসির জন্য বিটিসিটি প্লেটলেট কাউন্ট করতে পারি, ডিপি করতে পারি, ডি ডায়ামার করতে পারি, যে তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা সেইগুলো আমরা। দেন এই ইনভেস্টিগেশন কমবে, তার মেইনলি তার ব্লাড গ্রুপিংটা করবো, অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন। অনেক সময় দেখা যায় ডেলিভারি পরে তার পিপিএইচ হতে পারে আইইউডি। নেক্সট আমরা বলবো হাউ টু ম্যানেজ দিস কেস। এখন এই পেশেন্ট হলো 35-36 উইকস অফ প্রেগনেন্সি, তোমার কাছে আসলো, তুমি আইইউডি নিয়ে তুমি এটা পেশেন্টকে কেমনে ম্যানেজ করবা। নেক্সট ম্যানেজমেন্ট দ্য পেশেন্ট ইজ ওয়েট ফর, যদি দেখা যায় ইমিডিয়েট তার আইইউডি হয়েছে, তাহলে ওয়েট ফর 2 উইকস ফর স্পন্টিনিয়াস অনসেট অফ লেবার। কারণ আমাদের পেশেন্ট সাধারণত স্পন্টিনিয়াস অনসেট অফ 14 ডেজ এর জন্য ওয়েট করে না, বিকজ তারা সাইকোলজিক্যাল আপসেট থাকে, অথবা কোরিওআমনিউনাইটিস ডেভেলপ করতে পারে, অথবা ডিআইসি ডেভেলপ করে। এই জন্য আমরা অনেক সময় কি করি, পেশেন্টদেরকে ইন্ডাকশন দিয়ে দিই। এখন আমরা কি করব, ইন্ডাকশন, হাউ টু গিভ দ্য ইন্ডাকশন। ইন্ডাকশন দেওয়ার আগে আমি সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তার প্রেজেন্টেশন, তার পজিশন, তার প্লাসেন্টা প্রিভিয়া থাকবে না, প্রেজেন্টেশন ঠিক থাকবে, এভরিথিং যখন ঠিক থাকবে, এবং অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন করে আমি ইন্ডাকশন দিব। ইন্ডাকশন আমরা কি করতে পারি, আমরা নর্মালি মিজোপ্রোস্টন দেই, অথবা প্রোস্টন, এখন একটা ড্রাগ বেরিয়েছে প্রোস্টন জেল, অথবা প্রোস্টন জেল দিই 6 আওয়ারলি ফর 4 ডোজ। প্রোস্টন জেল দেই অথবা মিজোপ্রোস্টল দেই। মিজোপ্রোস্টলটা 25 মিলিগ্রাম করে, মাইক্রোগ্রাম করে 4 আওয়ারলি দিতে থাকি, আইদার ভেজাইনাল অর ওরাল রুট। অথবা তোমার প্রোস্টন জেল দিতে পারি, দেন সাপোর্টেড বাই অক্সিটোসিন ড্রিপ দিই। অক্সিটোসিন ড্রিপ দিয়ে তারপরে আমরা কি করি, নর্মাল ডেলিভারি হতে অ্যালাউ করি। But during the normal delivery, be careful. After placenta, there may be a chance of PPH. There may be a chance of if there is a develop the bleeding disorder. সুতরাং এটা আমাকে মনে রাখতে হবে। তার জন্য ব্লাড মাস্ট বি রেডি বিফোর দ্য ডেলিভারি অফ দ্য পেশেন্ট। তার কমপ্লিকেশন মেইনলি হইতে পারে পিপিএইচ হইতে পারে, তার পিউরিপেরাল ইনফেকশন হইতে পারে, এন্ড সাইকোলজিক্যাল আপসেট তো আছেই। তাছাড়া আমরা তাকে কি দিতে পারি, তার আফটার ডেলিভারি তার কি হইতেছে, ল্যাকটেশন প্রিভেন্ট করার জন্য, ল্যাকটেশনটাকে কন্ট্রোল করার জন্য আমরা অনেক সময় তাকে ক্যাবারগুলিন দিয়ে থাকি। ক্যাবারগুলিন আমরা একটা ডোজও দিতে পারি, অথবা 0.5 মিলিগ্রাম করে 3 দিন 3টাও দিতে পারি। ইট ইজ আপ টু ইউ। নেক্সট আমাদের কেস হবে প্রিটার্ম লেবার। তাহলে আমরা কি করব, যে প্রিটার্ম, কোশ্চেন করতে চাইছিলাম। হ্যাঁ বলো, কোশ্চেন করো। কেবারগুলিনের যে ডোজটা বলছেন, ওই যে আমি অন্য একটা ইস্যুতে বলতে চাইছিলাম, যাদের ওই যে মা ল্যাকটেশন 2 বছর হয়ে গেছে আর কি, ওই ক্ষেত্রে ডোজটা কি হবে, যে মায়ের ল্যাকটেশন 2 বছর ধরে দুধ খাওয়াচ্ছে, এখন সে খাওয়াইতে চাচ্ছে না। জি জি, মানে কুইট করতে যাচ্ছে আর কি বাচ্চার। আচ্ছা, নর্মালি কিন্তু সাকলিং অফ করলেই কিন্তু নর্মাল ইয়াতে সাকলিং অফ করার সাথে সাথে কিন্তু দুধ হয়ে যায়, স্টপ হয়ে যায়।
হ্যাঁ, তারপরেও যদি দুধ অফ না হয়, নর্মালি যদি বাচ্চা যদি সাকলিং বন্ধ করে দেয়, নর্মাল ফেনোমেনাই আছে তোমার বন্ধ হয়ে যাবে সাকলিং অফ। সাকলিং ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাকলিং অফ করলেই নর্মালি বন্ধ হয়ে যায়। যদি তারপরেও বন্ধ না হয়, তখন আমরা ক্যাবারগুলিন দিতে পারি 0.5 মিলিগ্রাম করে 3 সপ্তাহে 3টা দিলেই তোমার কমপ্লিটলি ওকে হয়ে যাবে। 3 সপ্তাহে তিনটা নামে না? হ্যাঁ, আবার অনেকে আবার 1 গ্রাম 3 সপ্তাহ 0.5 মিলি, ক্যাবারগুলি কিন্তু 0.5 মিলিগ্রাম করে। নর্মালি অনেকে আবার একটাও দেয়, কিন্তু একটা দিলে অনেক সময় হয় না। 0.5 মিলিগ্রাম করে 3 সপ্তাহে 3টা দিলে ভালো রেজাল্ট হয়। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নেক্সট হলো, তোমরা কি আরো কোশ্চেন আছে নাকি আমি শেষ করবো? না ম্যাডাম, আমার কোশ্চেন শেষ। তাহলে আমি এটা শেষ করি, তারপর তোমাদের সব কোশ্চেন শুনবো। হ্যাঁ, আচ্ছা, এখন হলো প্রিটার্ম লেবার। পেশেন্ট যদি প্রিটার্ম লেবার আমরা কাকে বলবো? যদি পেশেন্ট বিফোর 37 উইকস এর আগে 28 টু 37 এর মধ্যে লেবার নিয়ে আসে, তখন আমরা তাকে প্রিটার্ম বলি। তাহলে ইটিওলজি আমরা জানি, তার ইটিওলজি, তার প্রিভিয়াস হিস্ট্রি থাকতে পারে, প্রিটার্ম লেবারের ইউটিআই থাকতে পারে, সার্ভাইক্যাল লেন্থ কম থাকতে পারে, হাইড্রামনিয়াস থাকতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি থাকতে পারে, ইউটিআই থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে। এইগুলো হইলো মেইনলি দা ইটিওলজি অফ প্রিটার্ম লেবার। হাউ টু ডায়াগনোজ দ্য প্রিটার্ম লেবার? নর্মালি আমরা লেবার যেমন করে ডায়াগনোসিস করি, প্রিটার্ম লেবার যদি লেবার বিফোর 37 উইকের আগে লেবারে চলে যায়, তখন তার ইউটারাইন কন্ট্রাকশন থাকবে, অ্যাটলিস্ট 1 কন্ট্রাকশন পার 10 মিনিট থাকবে, তার সার্ভাইকেল ডাইলেটেশন থাকবে, তার ইফেসমেন্ট থাকবে, ডাইলেটেশন অ্যাটলিস্ট মোর দেন 3 সেন্টিমিটার থাকবে, এই ইফেসমেন্ট থাকবে, অথবা শো থাকতে পারে, মেমব্রেন রাপচার থাকতে পারে। এইগুলো যদি থাকে, তখন আমরা কি করব? ডায়াগনোসিস করব ইট ইজ এ কেস অফ প্রিটার্ম লেবার। তাহলে আমার কাছে একটা পেশেন্ট, প্রিটার্ম লেবার পেশেন্ট, a patient of 25 years lady, 32 weeks of pregnancy with OPD, 32 weeks of 32 30 years lady, 34 weeks of pregnancy, OPD with labor pain. How to diagnose? How to management? Diagnose by history. হিস্ট্রিতে তার প্রিটার্ম লেবারের প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রিটার্ম লেবার থাকবে, অথবা পলিআইটামনাস থাকতে পারে, অথবা তার মাল্টিপল প্রেগনেন্সি থাকতে পারে, অথবা তার শর্টেনিং অফ দ্য সার্ভিক্স থাকতে পারে। এইগুলো থাকলে আমরা বুঝবো। দেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ইউটেরাইন কন্ট্রাকশন পাবো, লেবার পেইন পাবো। পিভি এক্সামিনেশন করলে দেখা যাবে যে সার্ভিক্স ডাইলেটেশন অ্যাবাউট মোর দেন 3 সেন্টিমিটার, ইফেসমেন্ট আছে। এগুলো যদি আমরা পাই, তখন আমরা বলবো ইট ইজ এ কেস অফ প্রিটার্ম লেবার। and how to manage the preterm labor? প্রিটার্ম লেবারের মধ্যে আবার তোমার ম্যানেজমেন্ট। প্রিটার্ম লেবার ম্যানেজ করতে গেলে তোমাকে পেশেন্ট মাস্ট বি অ্যাডমিটেড ইনটু দ্য হসপিটাল। আমরা অনেক সময় প্রিটার্ম ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি করি? পেশেন্টকে আমরা প্রথমে আমরা প্রিভেনশন অফ প্রিটার্ম লেবার করতে চাই, অথবা অ্যারেস্ট অফ দ্য প্রিভেনশন করতে চাই। হাউ টু প্রিভেনশন? তা আমরা যদি এই রিস্ক ফ্যাক্টর গুলো জানি, তাহলে আমরা তাকে অ্যাভয়েড করবো, জার্নি, কয়টাস, অথবা হেভি ওয়ার্ক, এইগুলো করে আমরা তাকে প্রিভেনশন করতে। অনেক সময় আমরা সার্ভাইকেল সার্কুলেজ দিয়ে থাকি, সার্ভাইকেল সার্কুলেজ দিয়ে তারপরে প্রিটার্ম লেবারটাকে ইয়া করি। অনেক সময় আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করি কিসের জন্য? অ্যারেস্ট দ্য প্রিটার্ম লেবার। অ্যারেস্ট করি কিসের জন্য? অনেক সময় ফিটাল যাতে হাইপোক্সিয়া না হয়, ফিটাল অ্যাসফিক্সিয়া না হয়, কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড দেওয়ার জন্য আমরা অনেক সময়, কর্টিসন দেওয়ার জন্য আমরা অনেক সময় অ্যারেস্ট করি। যেমন আমরা গ্লুকোকর্টিকয়েড দেওয়ার জন্য অ্যারেস্ট করি। কিভাবে অ্যারেস্ট করি? নর্মালি আমরা নিডিফিন এসআর দেই, অথবা ডুবাডিলান দেই, অথবা ম্যাক্সার দেই। এই 3টা দিয়ে কিন্তু আমরা অনেক সময় প্রিটার্ম লেবারটাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা কি করি? হয়তো পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দেই আর গ্লুকোকর্টিকয়েড দিই। নর্মালি আমরা 12 মিলিগ্রাম অফ 12 মিলিগ্রাম ওরাডেক্সন 12 আওয়ারলি দিই। যদি আমি 8 AM এ দিই, আরেকটা 8 PM এ দিই। দেন পেশেন্ট লেবারে গেলেও ফিটাল অ্যাসফিক্সিয়াটা একটু কম হবে। এখন হাউ টু ম্যানেজ দ্য প্রিটার্ম লেবার? এখন প্রিটার্ম লেবার যদি আমি ম্যানেজ করতে চাই, তাহলে আমি অ্যারেস্ট করে কি করলাম? অ্যারেস্ট করে আমি গ্লুকোকর্টিকয়েডটা দিলাম। তারপরে আমি কি করব? পেশেন্ট যদি লেবারে চলেই যায়, the patient must be admitted into the hospital. The patient, where there is a admission into, there is a NICU. অলওয়েজ মনে রাখতে হবে এগুলো রিস্কি কেস। এগুলো অলওয়েজ, যেখানে NICU ফেসিলিটি আছে, সেখানেই আমি পেশেন্টকে ভর্তি করব। এখন এই ম্যানেজমেন্ট করতে গিয়ে আমি যাতে পেশেন্টের কি করব? পেশেন্টের হাইড্রেশন মেনটেন করব, প্রপার ডেলিভারি করব। এটা নর্মাল ডেলিভারি হইতে পারে, অথবা সিজারিয়ান সেকশনও হইতে পারে। নর্মাল ডেলিভারি হইলে আমরা কি করব? পেশেন্টের পার্টোগ্রাম মনিটরিং করে তাকে নর্মাল ভেজানাল ডেলিভারি করব। কিন্তু আমরা বেশিক্ষণ হেডটা যেন ইন্ট্রয়েটাসে এসে না থাকে, সেটার জন্য আমাদেরকে কাট শর্ট করতে হবে সেকেন্ড স্টেজ অফ লেবার, আইদার বাই
ফোর্সিভ, অথবা পেশেন্ট যদি তোমার বেশি ট্রমা ওর ইনজুরি হওয়ার চান্স থাকে, সেই ক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশন করব। মাস্ট বি neonatologist must be present during the delivery of the preterm labor. The baby's need for any neonatal care unit, the patient বাচ্চা অলওয়েজ শিফট করতে হবে নিওনেটাল কেয়ার ইউনিটে। এটাই হলো মেইন কথা। মানে আমাকে বুঝতে হবে তাকে কোথায় আমার রেফার করতে হবে। আমি প্রিটার্ম লেবার নিয়ে তুমি থানাতে আসো, উপজেলায় আসো, এটা নিয়ে বসে থাকলে হবে না। তোমাকে এটা রেফার, আমাকে এটাও একটা, এই ওয়ার্কশপের এটাও একটা জিনিস, হোয়ার ইজ দ্য রেফার দ্য কেস, এটা তোমাকে জানতে হবে। হোয়ার ইজ দ্য রেফার দ্য কেস, রেফারেল সেন্টারটাও জানতে হবে। থ্যাংক ইউ। প্রমটা আমরা কি, যেমন প্রমের জন্য ধরো একটা পেশেন্ট আসতে পারে, এটা কিন্তু একটা খুব ইমার্জেন্সি, হঠাৎ করে রাতে ইমার্জেন্সি সেন্টারে ইমার্জেন্সি লেবার রুমে বসে রইলা, অথবা তুমি আরএমও অথবা তুমি আরএস, দেখা গেল পেশেন্ট 38 years 34 weeks pregnancy is premature rupture of the membrane, how to diagnose and how to, তাহলে এটা কি, এটার ইনসিডেন্স আমরা 5 to 10%। কজ আমরা কি, কজ হতে পারে ইনফেকশন হতে পারে, ডিক্রিজ টেনসাইল স্ট্রেংথ হতে পারে, পলিহাইড্রামনিয়াস হতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে, ইনফেকশন হতে পারে, ইউটিআই হতে পারে। দিস আর দ্য কজ ফর প্রম। অনেক সময় আননোন কজও হতে পারে। ডায়াগনোসিস অফ প্রম ডায়াগনোসিস কেমনে করবা? দ্য পেশেন্ট তোমার কাছে আসলো, সে হিস্ট্রি দিবে পানি বের হয়ে যাচ্ছে, দেন তুমি তাকে কি করবা, লিথোটমি পজিশন করবা, পার্সপেকুলাম এক্সামিনেশন করবা, হাইট অফ দ্য ইউটারাস দেখবা যে তার কমে গেছে, আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে দেখা যাইতেছে হাইট অফ দ্য ইউটারাস, যেহেতু পানি বের হয়ে যাচ্ছে। দেন আমরা কি করব, একটা পার্সপেকুলাম এক্সামিনেশন করি, তারপরে আমরা কি করি, দেখি যে কি পরিমাণ পানি বেরোচ্ছে, সেটা কি আদৌ, কাশি দিতে বলি, সেটা কি সার্ভিক্স থেকে বেরোচ্ছে কিনা। তাহলে আমি ডায়াগনোসিস করলাম, এইভাবে ডায়াগনোসিস করলাম। দেন হাউ টু ম্যানেজ দিস কেস, মেইনলি এখানে দেখতে হবে প্রমের সাথে অনেক সময় কর্ড ফ্লপস হয়ে যায়। কর্ড ফ্লপস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কর্ড ফ্লপস হয়ে গেলে কিন্তু বাচ্চা আইইডি হয়ে যাবে, বাচ্চা স্টিল বার্থ অথবা আইইডি হয়ে যাবে। সুতরাং মাস্ট বি এক্সক্লুড দ্য কর্ড ফ্লপসটাকে অবশ্যই আমার এক্সক্লুড করতে হবে। কর্ড ফ্লপস এক্সক্লুড করার পরে দেন আমি এটাকে প্রমের ম্যানেজমেন্ট করব। প্রমের ম্যানেজমেন্ট কেমন করে করব, যদি এটা টার্ম, আবার প্রমের মধ্যে আবার দুই ধরনের প্রম আছে, একটা হলো টার্ম প্রম, একটা হলো তোমার প্রিটার্ম প্রম। টার্ম প্রম হলে তুমি কি করবা, তাকে বেড রেস্ট দিবা, তার ম্যাটারনাল মনিটরিং, ফিটাল মনিটরিং করবা, এবং একটা স্টেরাইল প্যাড পরবে, এন্ড ওয়েট ফর স্পন্টেনিয়াস অনসেট অফ লেবার। দেখা যাচ্ছে যে তোমার টার্ম প্রম উইদিন 24 hours এর মধ্যে তোমার নর্মাল লেবারে চলে যায়। আর প্রিটার্ম প্রম কি করে, অনেক সময় তোমার ওইটাকে আমরা অনেক সময় এক্সপেক্টেন্ট, যদি বেশি প্রিটার্ম থাকে, লেস দেন 32 weeks থাকে, তখন আমরা তাকে অ্যান্টিবায়োটিক দেই, গ্লুকোকর্টিকয়েড দেই, দিয়ে তাকে কন্টিনিউ করি, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিয়া কন্টিনিউ করি। ডিউরিং দ্য এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট তখন আমরা ম্যাটারনাল মনিটরিং করি, ফিটাল মনিটরিং করি। ম্যাটারনাল মনিটরিং যেমন পালস, বিপি, হার্ট, লাং, এনিমিয়া, অথবা তার বেশি পিপি ব্লিডিং হচ্ছে কিনা, অথবা টেম্পারেচার হচ্ছে কিনা। প্রমের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হলো টেম্পারেচারটা খুব খারাপ জিনিস। টেম্পারেচার হইলে আমরা ভাবি যে কোরিওমনিলাইটিস ডেভেলপ করতেছে, তখন আমাকে আর্জেন্ট ডেলিভারি করতে হয়। হ্যাঁ, তারপরে ফিটাল কন্ডিশনটা মনিটরিং করে কন্টিনিউশন অফ প্রেগনেন্সি আপ টু 36 বা 37 পর্যন্ত নিয়ে দেন টার্মিনেট দা প্রেগনেন্সি করতে পারি, যদি আমার প্রম থাকে। ডেঞ্জার অফ প্রম হইলো মেইনলি তার কোরিওমনিলাইটিস, মেইনলি ডেঞ্জার হলো কোরিওমনিলাইটিস। পেশেন্ট তো হিস্ট্রি দিবে, নাইল ব্লু ইনভেস্টিগেশন করতে হবে। ডেঞ্জার অফ প্রিটার্ম লেবার, প্রিটার্ম লেবারে যাবে, প্রিমেচুরিটি হবে, কর্ড ফ্লপস হবে, ড্রাই লেবার হবে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন হবে। মেইনলি প্রিটার্ম লেবার আর প্রমের মেইন কমপ্লিকেশন হচ্ছে পেরিনেটাল মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। পেরিনেটাল মর্টালিটি বলতে আমরা কি বুঝি, যদি একটা বাচ্চা মায়ের পেটের মধ্যে আফটার 28 weeks এর থেকে 7 দিনের মধ্যে বাচ্চা মারা যায়, তখন আমরা এটাকে বলি পেরিনেটাল, তখন পেরিনেটাল মর্টালিটি। আমাদের দেশে পেরিনেটাল মর্টালিটি মেইনলি 50% কজ ইজ দ্য প্রিটার্ম লেবার এন্ড প্রম। পোস্ট ডেট প্রেগনেন্সি আমরা কাকে বলি, যখন কন্টিনিউশন অফ প্রেগনেন্সি বিয়ন্ড 2 weeks অফ ইডিডি। ধরো তার ইডিডি হলো
ইডিডি থেকেও 2 উইকস এর বেশি চলে গেছে, তখন আমরা তাকে বলি পোস্ট ডেট প্রেগনেন্সি। ধরো তার মানে তার ইডিডি হলো 10 তারিখ, আজকে কি জুন মাস, জুলাই মাসের 10 তারিখ ইডি, আজকে হলো কয় তারিখ, আজকে হলো 28 তারিখ, আজকে জুন মাসের 28 তারিখ। জুন মাসের 28 তারিখ থেকে তোমার জুলাই মাসের যদি আবার 10 তারিখের পিছনে চলে যায়, তখন আমরা এটাকে বলবো পোস্ট ডেট প্রেগনেন্সি। ইডিডিতে 42 উইকস এর পরে যদি চলে যায়, তখন আমরা সেটাকে বলবো পোস্ট ডেটেড প্রেগনেন্সি। পোস্ট ডেটেড প্রেগনেন্সিও খুব খারাপ জিনিস। পোস্ট ডেটেড প্রেগনেন্সিটা তোমাকে কনফার্ম করতে হবে, ইট ইজ কি আদৌ পোস্ট ডেটেড প্রেগনেন্সি, না টার্ম প্রেগনেন্সি, না প্রিটার্ম প্রেগনেন্সি। পোস্ট ডেট প্রেগনেন্সি ডায়াগনোসিস করার জন্য অনেক সময় পেশেন্টের কিন্তু এলএমপি আমরা কনফিউজ থাকি, এলএমপি নিয়ে কিন্তু আমরা পেশেন্টের এত বেশি কনফিউজ থাকি। সেই জন্য আমরা কি করি, সবসময় একটা আর্লি আল্ট্রাসোনোগ্রাম করি। যদি আর্লি আল্ট্রাসোনোগ্রামের সাথে পেশেন্টের এলএমপি মিলে যায়, দ্যাটস ওকে। অনেক সময় পেশেন্ট বলবে এলএমপি অনুযায়ী আসতেছে 8 উইকস, কিন্তু তার আল্ট্রাসোনোগ্রাফি আসতেছে 6 উইকস। এগুলো অনেক সময় এলএমপি তোমার যখন একটা পেশেন্ট এন্টিনেটাল পিরিয়ডে আসে, যখন ফার্স্ট এন্টিনেটাল চেক আপে আসে, তখনই একটা আল্ট্রাসোনোগ্রাম করে আমি কি করব, তার এলএমপি থেকে ইডিডি ফিক্স করে ফেলবো। যদি এলএমপি ইডিডি আমি প্রথম চেক আপে ফিক্স না করি, তাহলে তুমি কি করবা, তুমি প্রিটার্ম লেবার করতে পারো, টার্ম লেবার করতে পারো, পোস্ট টার্ম ডেলিভারি করতে পারো। প্রিটার্ম লেবারের সাথে কমপ্লিকেশন আছে, পোস্ট ডেট লেবারের সাথে কমপ্লিকেশন আছে, টার্ম লেবারের সাথে নাই। সুতরাং তোমাকে অবশ্যই ফার্স্ট বুকিং এই তোমাকে কি করতে হবে, এলএমপিডিটি 100% কারেক্ট করে আমি অ্যাভয়েড করতে হবে প্রিটার্ম লেবার অথবা পোস্ট ডেট লেবার। এলডারলি প্রাইমের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পোস্ট ডেট প্রেগনেন্সি হয় এবং ফিটাল অ্যানেনকেফালি হয়। এই যে দেখো ডায়াগনোসিস, হাউ টু ডায়াগনোস দ্য পোস্ট ডেট প্রেগনেন্সি, ডেট অফ এলএমপি অ্যান্ড আর্লি আল্ট্রাসোনোগ্রাম। এইসব ডেট অফ এলএমপি বা আর্লি আল্ট্রাসোনোগ্রাম যদি না থাকে, তখন অনেক সময় টাইমিং অফ ইন্টারকোর্সটাও জানতে হয়। অন এক্সামিনেশন ফাইন্ডিংও আমরা বুঝবো। জেনারেল এক্সামিনেশন তো করবোই, রেগুলার ওয়েট গেইন, গার্থ অফ দ্য অ্যাবডোমেন, অ্যামাউন্ট অফ লাইটার। যদি পোস্ট-ডেট প্রেগনেন্সি হয়, দেখা যায় ইউটেরাস ইজ ফুল অফ ফিটার বাট দেয়ার ইজ নো লাইটার, তখন আমরা বুঝতে হবে ইট ইজ এ কেস অফ পোস্ট-ডেট প্রেগনেন্সি। ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ফিটাল কন্ডিশন অ্যান্ড ম্যাটারনাল কন্ডিশন। ফিটাল কন্ডিশন যদি ওকে থাকে, যদি ফিটাল কন্ডিশন গুড থাকে, ধরো ফিটাল কন্ডিশন গুড কেমন করে আমি বুঝবো, বায়োফিজিক্যাল প্রোফাইল করব, সিটিজি করব, বায়োফিজিক্যাল প্রোফাইল এবং সিটিজি। এবং ম্যাটারনাল কন্ডিশন যদি ভালো থাকে, মায়ের পালস, বিপি, হার্ট, লাং যদি ভালো থাকে, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন ফাইন্ডিং যদি ভালো থাকে, পেলভিস যদি ওকে থাকে, বিশপ স্কোরিং যদি ওকে থাকে, দেন ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন অফ লেবার এর সময় আবার ম্যাটারনাল মনিটরিং এন্ড ফিটাল মনিটরিং করতে হবে, পার্টোগ্রাম মেনটেন করতে হবে, ওয়েদার দ্য প্রোগ্রেস অফ লেবার ইজ ওকে অর নট, সেটা আমার দেখতে হবে। যদি ইন্ডাকশন অফ লেবার প্রোগ্রেস স্মুথলি, দেন অ্যালাউ দ্য নর্মাল ডেলিভারি। অনেক সময় স্মুথলি না হয়ে প্রলং লেবার হইতে পারে, অবস্ট্রাক্টেড লেবার হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি প্রলং লেবার, বিগ বেবির যদি প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার হয়, তখন আমরা সিজারিয়ান সেকশন করব। অথবা আমরা যদি দেখি ম্যাটারনাল কন্ডিশন এন্ড ফিটাল কন্ডিশন ইজ নট ওকে, ইন দ্যাট কেস উই আর ডুইং দ্য সিজারিয়ান সেকশন। এখন আমার মনে হয় তোমাদের চান্স, এখন তোমরা কোয়েশ্চেন করো কি কি। আমি কিন্তু 5টা টপিকস বলছি, তোমার আরএইচ নেগেটিভ মাদার, আইইউডি, প্রিটার্ম লেবার, রম, পোস্ট-ডেট প্রেগনেন্সি, এগুলোর উপর তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে, অথবা এটির বাইরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, ইউ মে আস্ক মি। ম্যাম তাহলে চ্যাট বক্স থেকে কোশ্চেন গুলো আমি পড়তেছি। হ্যাঁ, পড়ো। ম্যাম প্রথম একটা কোশ্চেন আসছে এরকম, এনটিডি কখন দিব, কোন ট্রাইমেস্টারে? ওকে, গুড, খুব সুন্দর কোয়েশ্চেন বলছি। এনটিডি কখন দিব? আচ্ছা, এখন হলো এনটিডি, ধরো একটা পেশেন্টের অ্যাবর্শন হয়ে গেল, হ্যাঁ, অ্যাবর্শন হয়ে গেল, তাকে আমার এনটিডি দিতে হবে। একটা পেশেন্টের একটোপিক প্রেগনেন্সি হলো, তাকেও আমাকে এনটিডি দিতে হবে। আর যদি একটা পেশেন্টের নর্মাল ডেলিভারি হয়, উইদিন 72 আওয়ার্স এর মধ্যে আমি এনটিডি দিব। অনেক সময় আজকাল দেখা যাচ্ছে, আজকাল নতুন থিওরিতে আসছে, আফটার 28 উইকস এর পরে একটা এনটিডি দিতে, আবার ডেলিভারি হওয়ার পরে আবার একটা দিতে। আমরা সাধারণত ডেলিভারি হওয়ার পরে বাচ্চার ফিটাল বেবিস ব্লাড গ্রুপটা দেখি। যদি বেবিস ব্লাড গ্রুপ দেখা যায় নেগেটিভ,
তখন কিন্তু আমার আমার এনটিডি ইনজেকশন দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু ব্লাইন্ডলি তুমি অ্যাবর্শন, একটোপিক এইগুলোতে তো আমি ব্লাড গ্রুপ করতে পারবো না, সুতরাং ওইখানে কিন্তু দিতেই হবে। কিন্তু ডেলিভারির সময় আফটার সিজার, আফটার নর্মাল ডেলিভারি আমরা অনেক সময় ব্লাড গ্রুপিংটা করাই, বেবির ব্লাড গ্রুপিং করাই, আর্জেন্ট ব্লাড গ্রুপিং করাই। ব্লাড গ্রুপিং দেখা যাচ্ছে যদি নেগেটিভ হয়, সাথে সাথে উইদিন 72 hours এর মধ্যে 300 মাইক্রোগ্রাম অফ ইনজেকশন এনটিডি গিভেন টু দ্য মাদারকে দিতে হবে, নট দ্য বেবি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম যদি 72 hours পার হয়ে যায় কিন্তু মা যদি ম্যাম অ্যান্টিডি না পায় সেক্ষেত্রে ম্যাম কি করণীয়? আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, ধরো 5টা নেগেটিভ মাদার, 5টা 7টা বাচ্চা হয়েছে, কিন্তু সে এখন আসছে তোমার ইয়া করতে, হিস্টেক্টমি করতে, হিস্টেক্টমি করার জন্য আসছে। যখন তার আরএস নেগেটিভ আমরা এনটিডি টাইটারটা দেখলাম যে নাই, বুঝছো? অনেক সময় দেখা যায় পেশেন্টের কিন্তু কোনো ধরনেরই সেন্সিটাইজেশন হয় না, সেন্সিটাইজেশন বা ইমিউনাইজেশন, আইসোমিউনাইজেশন হয় না। আবার অনেক ক্ষেত্রেই হয়। তখন তুমি কি করবা? 72 hours জাগা, তবু তুমি যদি উইদিন 7 days এর মধ্যে আসে, তুমি একটা ডোজ দিয়ে দিবা। দেন তুমি কি করবা? 2 মাস বা 1 মাস পরে তার অ্যান্টিবডি টাইটার করবা, দেখো তার অ্যান্টিবডি টাইটারটার কি অবস্থা। যদি অ্যান্টিবডি টাইটার বেশি থাকে, তখন তোমাকে কি করতে হবে? তখন তাকে সেকেন্ড টাইম প্রেগনেন্সির জন্য অ্যালার্ট করতে হবে। সেকেন্ড টাইম প্রেগনেন্সিতে তার কমপ্লিকেশন হইতে পারে যদি আইসোমিউনাইজ হয়েই যায়। জি ম্যাম, নেক্সট কোশ্চেন, অক্সিটোসিন ড্রিপ কততে দিব ম্যাম? আচ্ছা, ওকে, খুব সুন্দর কোশ্চেন। অক্সিটোসিন ড্রিপ সাধারণত আমরা 5 ইউনিটস থেকে 10 ইউনিটস বা 500 ml এর মধ্যে, 500 ml অফ ডিএনএস এর মধ্যে দিয়ে থাকি। এখন তুমি এটা দিবা হইলো, তুমি যদি আগে মিজোপ্রোস্টল দিয়ে থাকো অথবা মেফিপ্রিস্টন দিয়ে থাকো, সেই অনুযায়ী অনেক সময় আমরা স্টার্ট করি তোমার 10 ড্রপস থেকে 15 ড্রপস, তারপর 20 ড্রপস, তারপরে 30 ড্রপস, 40 ড্রপস, এইভাবে পার মিনিট স্টার্ট করে যখন তার পেইনটা এস্টাবলিশড হয় সেইখানে এসে আমরা রেখি। জি ম্যাম, নেক্সট কোশ্চেন, আইইউডিতে ইন্ডাকশনের ক্ষেত্রে যে ড্রাগস ইউজ করি যে ডোজে, সেটা কি অ্যালাইভ ভ্যাজাইনাল ডেলিভারি ইন্ডাকশনের ড্রাগ ডোজ হিসেবে কি সেম হবে? আচ্ছা, আইইউডিতে সাধারণত যেহেতু টার্ম প্রেগনেন্সিতে গিয়া যদি আইইউডি হয়, তখন তোমাকে আমাদের বলছে মিজোপ্রোস্টল তোমাকে দিতে বলছে। আমরা কিন্তু অনেকভাবে ইন্ডাকশন দিতে পারি, ইভেন তোমার ফলিস ক্যাথেটার দিয়েও আমরা ইন্ডাকশন দিতে পারি। ফলিস ক্যাথেটার বেলুন ফোলায় রেখেও আমরা ইন্ডাকশন দিই, এটাও কিন্তু একটু জানতে হবে তোমাদের। অনেক সময় আমরা মিজোপ্রোস্টল ভেজাইনাল রুটে দেই অথবা বাই ওরাল রুটে দেই। নর্মালি আমরা কেমন করে দিই মিজোপ্রোস্টলটা? 25 মাইক্রোগ্রাম করে, অনেক সময় ইচ্ছা করলে তুমি বেশিও দিতে পারো। অনেক সময় প্রিভিয়াস সিজার থাকে, তখন আমরা একটু অ্যালার্ট থাকি। একটা যদি প্রিভিয়াস সিজার থাকে তখন আমরা অ্যালার্ট থাকি। 25 মাইক্রোগ্রাম করে 4 আওয়ারলি দিই। যখন দেখা যায় সার্ভিক্স ইফেস্ট হয়ে যায়, তখন আমরা মিজোপ্রোস্টল বন্ধ করে অক্সিটোসিন দিই। অক্সিটোসিন দিয়ে তারপরে আমরা ডেলিভারিটা করাই। অনেক সময় দেখা যায় মিজোপ্রোস্টলও কাজ হচ্ছে না, অক্সিটোসিনও কাজ হচ্ছে না, তখন কিন্তু আমরা ফলিস ক্যাথেটার দিয়ে তারপরে আমরা ডেলিভারিটা করাই। কিন্তু এইখানে কিন্তু ইন্ডাকশনের কিন্তু একটা বি কেয়ারফুল অ্যাবাউট দিস, এইখানে কিন্তু কোনো এআরএম করা যাবে না, এআরএম করা যাবে না। এখানে শুধু তোমার ড্রাগ অথবা ক্যাথেটার দিয়ে করতে হবে। এখানে কিন্তু সার্জিক্যাল ইন্ডাকশন করা যাবে না, অলওয়েজ মেডিকেল ইন্ডাকশন অথবা ফলিস ক্যাথেটার। ওকে ম্যাম, নেক্সট কোশ্চেন হচ্ছে, আইইউডি এর ইন্ডাকশন প্রসিডিউর ডোজ ডিউরেশন কি? আইইউডি এর সেবা সেবারডোলিন ডোজ কি? ক্যাবারোলিন ডোজ কি? আইওডির ক্যাবারগোলিন, ক্যাবারোলিন ডোজ। আইওডির, হ্যাঁ, আইওডির ক্যাবারগোলিন ডোজ হলো তোমার ওই যে ওয়ান মিলিগ্রাম তুমি একটা স্টেট ডোজ দিতে পারো, অথবা এটা একটা ডোজে যদি না হয় আর একটা ডোজ তোমার আফটার 7 days দিতে পারো 1 মিলিগ্রাম ক্যাবারগোলিনের ডোজেই। জি ম্যাম, পোস্ট টার্ম কখন বলবো? পোস্ট টার্ম, শোনো, পোস্ট টার্ম হইলো যখন তোমার নর্মালি হলো 42 উইকস হলো তোমার 40 উইকস হলো টার্ম প্রেগনেন্সি, 37 to 40 উইকস হলো টার্ম প্রেগনেন্সি। আফটার টার্ম প্রেগনেন্সি ধরো 41 উইকস, 42 উইকস, এটা হইলো তোমার প্রেগনেন্সি, একটা পোস্ট টার্ম প্রেগনেন্সি। আর পোস্ট মানে তোমার যখন তোমার হবে আফটার হলো পোস্ট মেচুরিটি। কখন পোস্ট মেচুর কখন বলবা? যখন 42 উইকস এর পরে হবে, তখন হলো পোস্ট মেচুর প্রেগনেন্সি, পোস্ট মেচুরিটি।
জি ম্যাম, পোস্ট টার্মে ইন্ডাকশন কিভাবে দিব? ওকে, গুড কোশ্চেন। পোস্ট টার্মে শুনো, পোস্ট টার্মে আমি তো চাইলে ইন্ডাকশন দিতে পারবো না। আমি তো সব সময় বলতেছি যে ইন্ডাকশন দেওয়ার আগে অবশ্যই ম্যাটার্নাল কন্ডিশন, হাইট অফ দ্য ইউটেরাস, গার্থ অফ দ্য অ্যাবডোমেন, প্রেজেন্টেশন, পজিশন, এঙ্গেজমেন্ট, বিশপ স্কোর, এবং বিশপ স্কোর সাথে হলো ম্যাটার্নাল পেলভিস। আমি এভরিথিং অ্যাসেস করব, and also the fetal condition is average size of the baby and fetal condition is good, then আমি কি করব, ইন্ডাকশন দিব। এখন ইন্ডাকশন আমি অক্সিটোসিন দিয়েও দিতে পারি, মিজোপ্রোস্টল দিয়েও দিতে পারি, অথবা প্রোস্টিন জেল দিয়েও দিতে পারি। জি কিন্তু ম্যাম। বাট বিফোর দ্যাট অবশ্যই ম্যাটার্নাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন মাস্ট বি অল রাইট। ওকে ম্যাম, নেক্সট কোশ্চেন, প্রমে কি কি ইনভেস্টিগেশন করব? সিপিআর এর রোল আছে কি ম্যাম? অলিগোহাইড্রোমনিওস এর ম্যানেজমেন্ট। সিপিআর না, সিআরপি। ওকে ম্যাম, সিআরপি। সিআরপির রোল, অবশ্যই সিআরপির রোল আছে। সিআরপি তোমার সিআরপি দিয়ে আমরা ইনফেকশন দেখি। যদি দেখি প্রমে সিআরপি বেশি, তখন আমরা কি করব, টার্মিনেশন। আর কি কি ইনভেস্টিগেশন করি, নর্মালি অল রুটিন ইনভেস্টিগেশন তো আমার আছেই। অল রুটিন ইনভেস্টিগেশন যেমন তোমার কমপ্লিট ব্লাড কাউন্ট, এসবিএসজি, থাইরয়েড, ব্লাড সুগার, ইউরিন আরএমই, আলট্রাসোনোগ্রাম, এগুলো তো আছেই। তার সাথে আমরা ইউরিন আরএমইটা স্পেশাল ভাবে দেখি। অনেক সময় আমরা সার্ভাইকোভ্যাজিনাল সোয়াব নিয়ে তোমার কালচার সেন্সিটিভিটি করি, অনেক সময় ইউরিন আরএমই করি, আর কি করি, অনেক সময় আমরা ব্লাড সুগারটা দেখি। তাছাড়া আমরা ওই যে সিআরপি যেটা বললাম, সেই সিআরপিটা করি। এনে স্পেশালি সার্ভাইকোভ্যাজিনাল সোয়াব, সিআরপি, আলট্রাসোনোগ্রাম, অনেক সময় আমরা ডি ডায়ামার বা এফডিপিও অনেক সময় দেখে থাকি যদি সিআরপি রেজ করে। ওকে ম্যাম, নেক্সট কোশ্চেন। ম্যাম যদি সিআরপিটা বেশি পাই সেক্ষেত্রে ম্যাম তখন কি করব ম্যাম, যদি সিআরপিটা বেশি পাই প্রমের ক্ষেত্রে? প্রমের ক্ষেত্রে সিআরপি বেশি পারলে তুমি টার্মিনেট দ্য প্রেগনেন্সি, either by induction or by cesarean section. অ্যান্টিবায়োটিক তো দিবাই, সিআরপির পরে তো তোমার অ্যান্টিবায়োটিকের রোল আছেই। অ্যান্টিবায়োটিক তুমি আইদার সিপ্রোমেট্রো দিতে পারো, অথবা ইনজেক্টেবল সেফট্রন, অথবা ফিলমেট, এটা দিলা, অ্যান্টিবায়োটিক দিলা। তার সাথে হাইড্রোজেনাল সব ফর কার্সাল সেন্সিটিভিটি করলা। সিআরপি বেশি থাকলে তোমাকে টার্মিনেট প্রেগনেন্সি করতে হবে, কারণ এতে কি হবে, পেশেন্টের কোরিওনিউরাইটিস ডেভেলপ করতে পারে। কোরিওনিউরাইটিস ডেভেলপ করলে পেশেন্টের কন্ডিশন, পেশেন্ট তোমার বলো। ম্যাম সিআরপি ম্যাম কত থাকলে ম্যাম এটা হচ্ছে মনে করবো যে এটা অনেক বেশি বা ম্যাম টার্মিনেশন করতেই হবে? সিআরপি শুধু থাকলে হবে না, সিআরপির সাথে তো পেশেন্টের তোমার সাইন সিমটম থাকবে। ধরো পেশেন্টের রাপচার মেমব্রেন হইলো, তার টেম্পারেচার হইলো, সাথে সিআরপি মোর দেন 25 হয়ে গেল। তো নর্মালি তো সিআরপি 5 না, নর্মাল লেস দেন 5। যদি সিআরপি মোর দেন 25 হয়ে যায়, সাথে টেম্পারেচার থাকে, পালস বিলিং ডিসচার্জ থাকে, এগুলো ইউরিন আরএমিতে ইনফেকশন থাকে, এগুলো সবগুলো তুমি একসাথে করে তারপরে তুমি ডিসিশন নিবা যে এখন হলো পেশেন্টটা কত উইকসের প্রেগনেন্সি, সেটাও তো একটা ইম্পর্টেন্ট থিংস। ম্যাম Okay, যদি ma'am. পেশেন্টের যদি ম্যাম প্রিটার্ম থাকে, ম্যাম যদি পেশেন্ট প্রিটার্ম থাকে তখন মানে ম্যাম যদি প্রমের কারণে ট্রু লেবার পেন হয়ে যায় তখন সেক্ষেত্রে কি ম্যাম কোনো কিছু আর করণীয় থাকে? ট্রু লেবার পেইন হলে তো তুমি কিছুতেই এটা বন্ধ করতে পারবে না, তাই না? ট্রু লেবার পেইন যখন যে সার্ভিস ইজ ডাইলেটেড মোর দেন 4 সেন্টিমিটার, তাই না, সেটা হলো ট্রু লেবার পেইন। ইউটেরাইন কন্ট্রাকশন 3 কন্ট্রাকশন পার 10 মিনিটস, ডাইলেটেশন অফ দ্য সার্ভিস মোর দেন 4 সেন্টিমিটার, তখন তো ট্রু লেবার পেইন। তখন ট্রু লেবার পেইন তো তুমি আর অ্যারেস্ট করতে পারবে না, ম্যাক্সাল দিও না, ডুয়াডিলান দিও না, তারপরে তুমি নিটিফিনেসার দিয়েও কন্ট্রোল করতে পারবে না। তখন তুমি ওকে স্পেশালাইজড ইউনিটে নিয়ে যাবা, where there is a neonatal support is available, and also must be delivered her in front of neonatologist. জি ম্যাম। ম্যাম প্রমের ক্ষেত্রে কি ম্যাম টকোলাইটিক ড্রাগের ম্যাম রোলটা কি বা কোন ড্রাগটা দিব বা কিভাবে দিব ম্যাম? আচ্ছা, প্রমের ক্ষেত্রে অনেক সময় যদি পেশেন্ট দেখা যায়, প্রমের ক্ষেত্রে ট্রকোলাইটিক ড্রাগটা তোমাকে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আমরা যদি করি, লেবারে চলে গেলে তো গেল। ট্রকোলাইটিক ড্রাগ আমরা মেইনলি দেই, নিডিফিনেসার দিতে পারি, অনেক সময় আমরা নিডিফিনেসার দেই, অথবা ম্যাক্সাল্ভ দেই, ম্যাক্সাল্ভ দিয়ে থাকি, এন্ড দেন অলসো তোমার ম্যাক্সাল্ভ দেই, নিডিফিন আর ডুবাডিলান দেই, অথবা অ্যাটোসিবান। আজকাল আরেকটা ড্রাগ বেরিয়েছে অ্যাটোসিবান, যদিও আমি অ্যাটোসিবান এখনো ট্রাই করি নাই, অ্যাটোসিবান ইনজেকশন,
সেটা দিলে নাকি তোমার অ্যাটোসিবান ইনজেকশন দিয়েও তোমার আর অ্যারেস্ট করা যায় তোমার লেবার। অ্যারেস্ট করার কিসের জন্য আমি অ্যারেস্ট করব? এখন আমার কথা হলো কিসের জন্য? মেইনলি আমি কি করব? ওরাডেক্সন দেওয়ার জন্য। মেইনলি আমার কি, বেটামেথাসন, ওরাডেক্সন দেওয়ার জন্যই তো আমি অ্যারেস্ট করতেছি। অ্যারেস্ট করে আমি ওরাডেক্সন দিব, তারপরে ওরাডেক্সন দেওয়ার পরে যদি সে লেবারে চলে যায় যাবে, আর না গেলে তো নাই। জি ম্যাম। অনেক স- ম্যাম অনেক যদি স- ম্যাক্স সালফেট দিই সেক্ষেত্রে ম্যাম ম্যাক্স হুম, সালফেট বা ম্যাম নিভিটিপিনটা যদি দিই ম্যাম কি ডোজ ডিউরেশনে দিব? নিটিফিন এসআর, সাধারণত এসআর আমি বিডি করে দিই, হাফ হাফ বিডি করে দিই নিটিফিন এসআরটা, সকালে অর্ধেক, রাতে অর্ধেক। হ্যাঁ, আর ম্যাক্স সালফটা দিতে হয় তোমার একলামশিয়ার ডোজ যেমন করে দেওয়া হয়, ঠিক আছে, যে প্রথমে 4 গ্রাম দেই, তারপরে এই 4 গ্রাম স্টেট দিয়ে দিই 4 to 5 মিনিটসে, তারপরে তোমার ওই যে তোমার 8 ড্রপস করে 24 to 48 আওয়ার্স চলতে থাকে। এটা হলো ম্যাক্স সালফেট ডোজ। আর একটা ডুবাডিলান 10 মিলিগ্রাম টিডিএস, কন্টিনিউ দ্য প্রেগনেন্সি আপ টু, তুমি যতদিন যে ভালো থাকে কন্টিনিউ করতে পারো, যতক্ষণ পর্যন্ত কন্ট্রাকশন সাবসাইড না করে। জি ম্যাম, নিটিফিন থ্যাংক এসআর। ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, নেক্সট কোশ্চেন, অলিগোহাইড্রামনিয়াসের ম্যানেজমেন্ট কি? আচ্ছা, এখন অলিগোহাইড্রামনিয়াস এর ম্যানেজমেন্ট কি? এন্ড অলিগোহাইড্রামনিয়াস মানে তোমার এখন বলতে হবে, শুধু অলিগোহাইড্রামনিয়াস এর ম্যানেজমেন্ট বললে আমাকে হবে না। অলিগোহাইড্রামনিয়াস কি, এটা কি তোমার 36 উইকস এর অলিগোহাইড্রামনিয়াস, নাকি তোমার 37 উইকস এর অলিগোহাইড্রামনিয়াস, নাকি 40 উইকস এর অলিগোহাইড্রামনিয়াস, তাই না? সেটা আমাকে দেখতে হবে। অলিগোহাইড্রামনিয়াস যদি ম্যানেজমেন্ট তোমার, প্রথমে আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে ফিটাল হার্টসাউন্ডটা দেখে নিব, ফিটাল হার্টসাউন্ড তার কোনো ধরনের অসুবিধা আছে কিনা। দেন আমি কি করব, আলট্রাসোনোগ্রাফ করবো। আলট্রাসোনোগ্রাফ করে আমি বায়োফিজিক্যাল প্রোফাইলটা দেখবো। বায়োফিজিক্যাল প্রোফাইলে আমি দেখবো তার স্কোরিং কত। নর্মালি 8/8 যদি স্কোরিং থাকে দ্যাটস ওকে। যদি দেখা যায় 4/8 বা 6/8, তাহলে এটা হলো খারাপ। তারপরে আমি আবারও কি করব, সিটিজি করব। সিটিজি দিয়ে দেখা যায় যদি ফিটাল হার্ট সাউন্ড তোমার আর 180, 20, 90 এরকম যদি ফিটাল হার্ট সাউন্ড থাকে, তখন আমি তাকে ইমিডিয়েট টার্মিনেশন অফ প্রেগনেন্সি করবো, তাকে ইমিডিয়েট টার্মিনেশন অফ প্রেগনেন্সি করব। এখন ইমিডিয়েট টার্মিনেশন করতে হলে তোমাকে সেটাকে আমি করে করব। নর্মালি আমরা যদি সিজারিয়ান সেকশন অথবা যদি দেখি আমি ইন্ডাকশন অফ লেবার দিলে বাচ্চার ফিটাল ডিস্টেন্স বেড়ে যাবে, অথবা বাচ্চার ফিটাল ডিস্টেন্স হবে, অথবা আফটার ডেলিভারি বাচ্চা আইউডি হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমি কি করব, অলিগোহাইড্রামনিয়াসকে সিজারিয়ান সেকশন করব। ইন ইন স্পেশালাইজড নিউনেটাল কেয়ার ইউনিট যেখানে ফ্যাসিলিটি আছে সেইখানে আমি করব। কিন্তু বিফোর দ্যাট তাকে অবশ্যই মনিটরিং করে নিতে হবে। আলট্রাসোনোগ্রাফি, ডপলার, সিটিজি এগুলো করে মনিটরিং করে আমি পরে টার্মিনেশন অফ প্রেগনেন্সি করব। ওকে ম্যাম, প্রমের পেশেন্ট কি কি ড্রাগ দিব? প্রমের পেশেন্টকে নর্মালি আমরা প্রমের পেশেন্টের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখি মেইনলি আমরা দেই তোমার ড্রাগের মধ্যে দেই, প্রথমেই হলো ফার্স্ট হবে অ্যান্টিবায়োটিক, যাতে কোনো ধরনের ইনফেকশন না হয়। দেন আমরা দেই গ্লুকোকর্টিকয়েড। আর দেন আমরা যদি দিতে থাকি, অ্যান্ড অনেক সময় আমরা টকোলাইটিক দিয়ে থাকি। মেইনলি আমরা অ্যান্টিবায়োটিক দেই, টকোলাইটিক দেই, আর আমরা দেই গ্লুকোকর্টিকয়েড। এই 3টা ড্রাগ আমরা দিয়ে থাকি। আর সে তো নর্মালি আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম যা খেতে ছিল সেগুলাই খাবে। অনেক সময় আমরা প্রজেস্টেরনও দিয়ে থাকি, মাইক্রোজেস্ট এগুলোও দিয়ে থাকি। ওকে ম্যাম, নেক্সট কোশ্চেন হচ্ছে আইইউডি এর ইন্ডাকশন ডোজ কত? আইইউডির ইন্ডাকশন ডোজ, ওই যে বললাম মিজোপ্রস্টল আমরা দিব 25 মাইক্রোগ্রাম করে 6 আওয়ারলি অথবা 4 আওয়ারলি ভেজাইনাল রুটে, অথবা ওরাল রুটে আমরা আপ টু 4 আওয়ারলি দিয়ে যাব 24 আওয়ার্স। দেখবো তার লেবার পেন স্টার্ট হয়েছে কিনা। যদি লেবার পেন স্টার্ট হয় অথবা যদি তার সার্ভিক্স ইফেস্ট হয়ে যায়, তখন আমরা অক্সিটোসিনে নিয়ে যাব। অক্সিটোসিন সাপোর্ট দিয়ে আমরা ডেলিভারি করব। বাট মাস্ট বি, in case of IUD, must be blood must be ready before the delivery, because IUD patient may develop at any time the PPH. ওকে ম্যাম, প্রিভিয়াসলি ম্যাম কারো প্রিটার্ম লেবার আইইউডি এর হিস্ট্রি থাকলে নেক্সট প্রেগনেন্সিতে তার ম্যানেজমেন্ট কি হবে? কি বললা, প্রিটার্ম লেবার? প্রিটার্ম লেবার এন্ড আইইউডি এর হিস্ট্রি থাকলে নেক্সট প্রেগনেন্সিতে তার ম্যানেজমেন্ট কি হবে? আচ্ছা, প্রথমে বলি আইউডি। যদি আইউডির তার হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই তাকে নেক্সট টাইম যখন প্রেগনেন্সি নিবে, সে অলওয়েজ প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং এ আসবে 3 মাস আগে থেকে। প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং এ আসবে। তো প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং এ যখন আসবে,
তার সব রুটিন ইনভেস্টিগেশন করে তার কোনো ম্যাটারনাল কোনো ডিজিজ আছে কিনা এইগুলো তাকে আমি এক্সক্লুড করব, অথবা তার অ্যাথেলি আছে কিনা, অথবা কোনো ধরনের টর্চ ইনফেকশন আছে কিনা সেইগুলো আমি দেখে তারপরে তার রুটিন ইনভেস্টিগেশনে তার ইউরিনারেমি ভালো আছে কিনা, তার আলট্রাসোনোগ্রাম ভালো আছে কিনা, তার সবকিছু ভালো আছে কিনা দেখে অনেক সময় আমরা কি করি, ফলিক অ্যাসিড দেই 3 মাস টু এক্সক্লুড দ্য কনজেনিটাল অ্যানোমেলি। কনজেনিটাল অ্যানোমেলি ইজ দ্য ওয়ান অফ দ্য কজ অফ তোমার আইইউডি। এসব করে তাকে আমরা তারপরে অ্যাডভাইস করব তাকে প্রেগনেন্সির জন্য। ইন কেস অফ আইইউডি পেশেন্ট মিনিমাম তাকে 6 to 1 year মধ্যে আমি অল ইনভেস্টিগেশন করব এন্ড ফলিক অ্যাসিড দিব, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ডি, ক্যালসিয়াম এইগুলো দিয়ে দেন আমি তাকে অ্যাডভাইস করব ফর প্রেগনেন্সি আফটার 6 months। আর প্রমের ক্ষেত্রে অথবা প্রিটার্ম লেবারের ক্ষেত্রে অনেক সময় আমরা কি করব, প্রিভেনশন করব, ওকেও আবার কাউন্সিলিং করব যে অ্যাভয়েড, তুমি বাচ্চা নেওয়ার আগে এইবার যেন তোমার প্রিটার্ম লেবার না হয়, তার জন্য তুমি রেস্টে থাকতে হবে। আমরা রেস্টে থাকাই প্রজেস্টেরন দিয়ে থাকি প্রেগনেন্সিতে, অথবা তাকে কাউন্সিলিং করে বলবো অ্যাভয়েড ইন্টারকোর্স, অ্যাভয়েড জার্নি অ্যান্ড অ্যাভয়েড, অনেক সময় আমরা বলি হেভি ওয়ার্কিং, তোমাকে অবশ্যই অবশ্যই রেস্টে থাকতে হবে। আর মেইনলি অনেক সময় আমরা যদি বারে বারে এরকম প্রিটার্ম লেবারে যাই তখন আমরা একটা সার্ভাইকেল সার্কলেজ দিই অথবা শিরোৎকার স্টিচ দিয়ে দিই যাতে তার প্রিটার্ম লেবার স্টার্ট না হয়। ম্যাম যদি আর্লি প্রেগনেন্সি, ম্যাম আর্লিও না ম্যাম, ঠিক যদি ম্যাম 20 সপ্তাহ বা ম্যাম 25-27 সপ্তাহে যদি ম্যাম অলিগোহাইড্রামিওস হয়ে যায়, সেক্ষেত্রে ম্যাম পেশেন্টের কি ম্যানেজমেন্ট করব ম্যাম? আচ্ছা, তোমাকে একটা কথা বলি, 20 উইকস এর প্রেগনেন্সিতে কতটুকু আর পেশেন্ট ইউরিন হয়, বেবি ফিটাসের কতটুকু ইউরিন হবে, এইগুলো অনেক সময় মিসগাইড করে আলট্রাসাউন্ডটা। তুমি তখন কোনো চিন্তাই করবে না। যদি তোমার 20 উইকস এর মধ্যে কোনো ধরনের কমপ্লিকেশন আসে, এটাতে তোমার কোনো হেডেক নাই, বুঝছো, এটাতে এত তো কোনো লাভ হবে না, তুমি এটার কোনো ট্রিটমেন্ট নাই। এটাকে তুমি না করবার ডেলিভারি করাইতে পারো, 36 হইতেও তুমি ডেলিভারি করাই দিতে পারো। কিন্তু 20 উইকস এ যখন বলে অলিগোহাইড্রামিওস, তখন তার কি করতে হবে, তার যদি কনজেনিটাল অ্যানোমেলি থাকে অথবা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে, এইগুলো যদি থাকে তাইলে তোমার অলিগোহাইড্রামিওস, তাই না? আর যদি তোমার নর্মাল প্রেগনেন্সিতে, তখন কিন্তু আমি কিন্তু কোনো কেয়ার করি না। অলিগোহাইড্রামিওস যতক্ষণ আলট্রাসোনোগ্রামে বলবে, আমার হাইট অফ দ্য ইউটেরাস যদি আমার হাতের কাছে, আমার হ্যান্ড যদি বলে যে হাইট অফ দ্য ইউটেরাস ইজ 20 উইকস প্রেগনেন্সি, 20 উইকস প্রেগনেন্সি, তখন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য আলট্রাসোনোগ্রাম। আমি ওই আলট্রাসোনোগ্রামটা কেয়ারই করি না। অথবা আমি আরেকটা আলট্রাসোনোগ্রাম অন্য জায়গায় করায় দেখি তার কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা কনজেনিটাল অ্যানোমেলি আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য। আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। ম্যাম অনেক সময় তো ম্যাম স্যালাইন, তারপর ম্যাম প্রেকেয়ার একটা ম্যাম স্যাচেট থাকে, এইগুলো ওটা এইগুলো সব ভুল চিকিৎসা। আমি কোনো সময় স্যালাইন টেলাইন বা অক্সিজেন, অনেক সময় দেখা যায় যে এই যে বাচ্চা নড়তেছে না, অক্সিজেন দাও, স্যালাইন দাও, বাতাসে আকাশে বাতাসে অক্সিজেনের অভাব আছে, ওর কি রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, তুমি অক্সিজেন দিবা, স্যালাইন দিবা? এটা 37-38 উইকসে গিয়া করা যায়। এই 20 উইকস এর পেশেন্টের অক্সিজেন আর স্যালাইন দিয়ে কি হবে? এইগুলো হলো ম্যাল প্র্যাকটিস। বইয়ে কোথাও জি দেখছো ম্যাম। তুমি? পুরাই একটা ম্যাল প্র্যাকটিস, পেশেন্টকে ভর্তি করা আর পেশেন্টকে হ্যারাসমেন্ট করা। তো ওর তো তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস নাই, আকাশে বাতাসে অক্সিজেনের অভাব আছে, পানি খাওয়ার অভাব আছে, সে পানি খাবে বেশি করে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ঠিক আছে। বলো। ম্যাডাম 20-25 উইকস এগুলাতে বেশি একটা আমরা আসলে পাই না অলিগোটা। মেইনলি আমরা 32 উইকস এর পরে গিয়ে পাই, 32, হ্যাঁ 34। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 32-34 উইকসে গিয়ে পাই। সেইটা এখন বলো। এখন যদি আমি তো তোমার 20 উইকসে পাইলে বা 27 এইগুলোতে পাইলে আমি কোনো কেয়ার করবো না, কিন্তু 30 উইকসে পাইলে আমি তখন গিয়ে, 32 উইকসে গিয়ে পাইলে আমি তখন কেয়ার করবো তাকে। তখন তুমি তাকে বলতে পারো আপনি কমপ্লিট বেড রেস্ট নেন, অথবা ডেইলি আপনি মিষ্টি জাতীয় জিনিস একটু বেশি খান। আমরা অনেক সময় বলি যে মিষ্টি খান, কলা খান, ল্যাটারাল পজিশন হয়ে থাকেন, অথবা চাকরি করতে থাকলে তাকে চাকরি থেকে তোমার ইয়া করতে হবে, বাদ দিতে হবে, চাকরিটা আপাতত বাদ দেন 3 মাসের 2 মাসের জন্য, তাকে চাকরি থেকে, তাকে হেভি ওয়ার্ক থেকে, এইগুলো ওয়ার্ক থেকে তাকে বাদ দিয়ে কমপ্লিট বেড রেস্ট থাকবেন লেফট ল্যাটারাল পজিশনে, এবং তাকে খেতে দিতে হবে। বিশেষ করে মানে কার্বোহাইড্রেট জাতীয়, গ্লুকোজ জাতীয় জিনিস তাকে খেতে দিলেই দেখা যায় তার ইমপ্রুভ করছে। তুমি দেখবা 1 সপ্তাহ পরে তুমি ওইভাবে অ্যাডভাইস করো তাকে রেস্ট দাও, খাবার দাও, তাইলেই দেখবা সে ইমপ্রুভ করে গেছে। এর ফাইটা কি তাহলে ম্যাডাম ইনক্রিজ করবে? হ্যাঁ,
এফআইটা মানে পানিটা ফ্লুইডটা কি হ্যাঁ, তাহলে ইনক্রিজ তারপরে তুমি আবার 2 সপ্তাহ পরে আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করো, দেখো তার ইমপ্রুভ করছে কিনা। তারপর যদি ম্যাডাম না বাড়ে সেক্ষেত্রে আমি কেসগুলো ম্যাডাম প্রায় পাই, সেজন্য আর কি প্রশ্নটা করা। আচ্ছা, তারপরে যদি না বাড়ে তখন তুমি তার বায়োফিজিক্যাল প্রোফাইল করাও, তারপরে তুমি তার সিটিজি করাও, তাকে ডপলার করাও, আর তার সাথে তার প্রেশার, ডায়াবেটিস অথবা অন্য কোনো কমপ্লিকেশন আছে কিনা সেইগুলো এক্সক্লুড করো। নর্মালি আমাদের প্রেগনেন্ট পেশেন্ট গুলো যদি পিইটি এক্লাম্পসিয়া না থাকে, মেইনলি দেখা যায় হার্ড ওয়ার্কিং এর জন্য। ওই যে সকাল, বিশেষ করে ব্যাংকার মহিলারা, ব্যাংকারদের বেশি সকাল 8টার সময় যায়, রাত 8টার সময় বাসায় ফিরে। তার সে বলে ম্যাডাম আমি তো বইসাই থাকি, বইসাই তো রেস্ট নেই। বসা কিন্তু রেস্ট হলো না, বসা দাঁড়ানো হাঁটা একই জিনিস। তাকে বলতে হবে আপনাকে শুয়ে রেস্ট নিতে হবে। শুয়ে রেস্ট না নিলে বাচ্চা সার্কুলেশন হবে না। সার্কুলেশন হইতে হলে তো প্লাসেন্টার যে পজিশনটা, ইউটারাইন সার্কুলেশন, ইউটারাসের যে প্লাসেন্টার যে একটা সাইনাসের যে রিলেশন, এটা লেটাল মানে বেড রেস্ট ছাড়া হবে না। ওই বইসা থাকলেও সার্কুলেশন ইমপ্রুভ করে না। ম্যাডাম এক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে তার বেড রেস্ট, তাকে বেশি বেশি কার্বোহাইড্রেট খাওয়াবো, আর হ্যাঁ, একটা বেড রেস্ট, বেশি আলট্রাসোনোগ্রাম। করে পানি, বেশি করে ফ্লুইড জাতীয় জিনিস খাবে, জুস খাবে, ড্রিঙ্কস খাবে, জুস, ড্রিঙ্ক, স্যুপ, এগুলো বেশি করে খাওয়াও। হ্যাঁ, আর আর রেস্ট নেই। কোনো মেডিকেল না, ওষুধ নাই এখন। আমরা সাধারণত ওষুধ অনেক সময় মাইক্রোজেস্ট অথবা প্রজেস্টেরন দিয়ে থাকি, কিন্তু এইগুলো ওষুধে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। প্রেগিকেয়ার আচ্ছা ম্যাম, স্যাচেট তাহলে দিব না ম্যাডাম? হ্যাঁ, কি বলো? প্রেগিকেয়ার স্যাচেটটা মানে অনেক সেক্ষেত্রে কি আর দিব? ওকে ম্যাম, নেক্সট কোশ্চেন হচ্ছে পোস্ট ডেট এন্ড পোস্ট টার্ম কি সেম? পোস্ট ডেট হলো তোমার পোস্ট ডেট আর পোস্ট টার্ম। পোস্ট টার্ম। টার্মের হলো পোস্ট টার্ম, পোস্ট ডেট হলো আমরা বলি 43 উইকস এর পরে যেটা চাই, পোস্ট ম্যাচুরিটি যেটা। আচ্ছা, ইন্ডাকশন দেওয়ার ক্ষেত্রে জেল ইউজের নিয়মটা কি হবে? ইন্ডাকশন দেওয়ার ক্ষেত্রে জেল ইউজটা, আজকাল প্রোস্টন জেল বেরোইছে একটা রেনেটার, সেটা সাধারণত দেখা যায় 6 আওয়ারলি দিতে বলছে 4 ডোজ ইন সার্ভিক্সে অথবা পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালে দিয়ে তারপরে ইন্ডাকশন দিতে বলছে। এটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন E2। আচ্ছা, ইন্ডাকশন দিলে ফিটাল অ্যাসেসমেন্ট কতক্ষণ পর করতে হবে? ইন্ডাকশন দেওয়ার সাথে সাথেই ফিটাল মনিটরিং করতে হবে। যদি যে ফিটাল কোনো অ্যাসপাক্সিয়া হচ্ছে কিনা, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কিনা, এটা আমাকে মনিটরিং করতে হবে। হাউ টু মনিটরিং দ্য ফিটাল ডিস্ট্রেস? মনিটরিং আমরা কেমন করে করি? আমরা বাই অসকালটেশন করে করতে পারি, ডপলার করে করতে পারি, অথবা অনেক সময় আমরা সিটিজি লাগিয়ে রাখতে পারি। এইভাবে আমরা অনেক সময় ফিটাল মনিটরিং করি। ফিটাল হার্ট সাউন্ড আমাকে রাখতে হবে কতর মধ্যে? 120 টু 160-র মধ্যে। যদি এর নিচে চলে যায়, ফিটাল ব্রেডিকার্ডিয়া মানে ফিটাল ডিস্ট্রেস। ইফ ইট ইজ মোর দেন 160, তখন ফিটাল টেকিকার্ডিয়া, এটাও ডিস্ট্রেস। সুতরাং ফিটাসটাকে ফিটাল টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, ফিটাল ডিস্ট্রেস অ্যাভয়েড করে আমাকে ইন্ডাকশন দিতে হবে, যেন ফিটাল ডিস্ট্রেস না হয়। ওকে ম্যাম, ভিডিআরএল যদি প্রেগনেন্সিতে পজিটিভ আসে সেক্ষেত্রে কি করব? ভিডিআরএল যদি পজিটিভ আসে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইনজেকশন পেনিসিলিন দিয়ে থাকি, কিন্তু সেটাও ভিডিআরএল করার পরে ভিডিআরএল অনেক সময় ফলস পজিটিভ, ফলস নেগেটিভ আসে। সেটা অনেক সময় আমরা স্কিনের ডাক্তারের কাছে, যে স্কিন অ্যান্ড সেক্স এর ডাক্তারের কাছে অনেক সময় পাঠাই, যে ওর ভিডিআরএল পজিটিভ আসছে, ওকে কি আমরা পেনিসিলিন ইনজেকশন দিতে হবে কি হবে না। অনেক সময় ইনজেকশন দিতে হওয়া লাগতে পারে, পেনিসিলিন ইনজেকশন দেয়। আইইউডিতে অক্সিটোসিনের ডোজটা কেমন হবে? আইইউডিতে অক্সিটোসিনের ডোজ আমরা সাধারণত নর্মালি দেখা যায় 10 ইউনিটস ইন 500 ml এ দিই। নর্মালি কি করি, 40 ইউনিটস, প্রথমে 20 ইউনিটস, তারপরে তোমার 30 ড্রপস, এইভাবে আমরা বাড়াইতে বাড়াইতে অনেক সময় আইইউডি খুব রেসপন্স করে না। রেসপন্স যদি না করে, অনেক সময় আমরা 60 ড্রপস পার মিনিট দিই। তার সাথে আমরা সার্ভিক্সের ইয়াটা দেখি, অনেক সময় সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সিটাও এক্সক্লুড করে নিতে হয়। তাই আমরা ড্রপ তোমার 60 ড্রপস পার মিনিট করে, যখন তোমার কন্ট্রাকশন এস্টাবলিশড হবে তখন 60 ড্রপস পার মিনিট করে আমরা কন্টিনিউ করব আপ টু দ্য ডেলিভারি অফ দ্য ফিটাস, ডেলিভারি অফ দ্য ডেড ফিটাস। ওকে ম্যাম, প্রোজেস্টেরন কত ম্যাম উইকস পর্যন্ত দিব? প্রজেস্টেরন জি ম্যাম।
প্রজেস্টেরন হইলো আমরা কিন্তু তোমার অবস্টেটিক্যাল হিস্ট্রির উপরে প্রজেস্টেরন দিই। অনেক সময় যে প্রিটার্ম লেবারও যাতে না হয় সেই ক্ষেত্রে অনেক সময় প্রজেস্টেরন দিই। যাদের প্রিটার্ম লেবার হয় অনেক সময় আমরা 32, 34, 36 পর্যন্ত তোমার প্রজেস্টেরন দিয়ে থাকি, 36 উইকস পর্যন্ত প্রজেস্টেরন দিয়ে থাকি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট কন্ডিশন। পেশেন্টের আগে বারবার প্রিটার্ম লেবার হলো, অ্যাবর্শন হয়ে যায়, অ্যাবর্শন হয়, প্রিটার্ম লেবার হয়। যদি এরকম অ্যাবর্শন বারবার প্রিটার্ম লেবার হয়ে বেবি বারে বারে লস হতে থাকে, তখন আমরা কিন্তু প্রজেস্টেরনটা আপ টু 36 পর্যন্ত কন্টিনিউ করতে পারি। প্রিভিয়াসলি পেশেন্টের সিজারিয়ান সেকশন ছিল, এখন হুম। পেশেন্টের অ্যাবর্শন হলে সাইটোমিস দেয়া যায় কিনা বা এর ম্যানেজমেন্ট কি? আচ্ছা, এখন হলো প্রিভিয়াস পেশেন্টের সিজারিয়ান সেকশন এবং অ্যাবর্শনটা, এবং অ্যাবর্শন হয়েছে, অ্যাবর্শন তার এখন তার মিসড অ্যাবর্শন হয়েছে ধরলাম, এখন তার 8 উইকসে যদি হয় তাইলে তুমি সাইটোমিস দিতে পারো। আর যদি দেখা যায় তার 12 উইকসে হয়েছে, তখন কিন্তু তার সাইটোমিস দিলে কোনো লাভ হবে না। তাকে সাইটোমিস দিয়ে বরঞ্চ তাকে সাইটোমিস দিয়ে সেন্সিটাইজ করে তারপরে তোমার ডিএনসি করতে হবে, ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন করতে হবে। আর 8 উইকস হলে আমার মনে হয় ওই যে মেফিপ্রিস্টিন একটা ডোজ দেয় 600 মিলিগ্রাম, তারপরের দিন 4টা ওই যে মিজোপ্রোস্টল দেওয়া হয় 4টা, ওই এমএম কিট যেটাকে বলে সেটা দিলে 8 উইকস এর নিচে হলে তোমার এমএম কিট দিলেই হয়ে যায়। কিন্তু 12 উইকস এর মধ্যে যখন আইসা যায় তখন তোমাকে সাইটোমিস ফলোড বাই ডিএনসি করতে হবে। ম্যাম যদি এক্ষেত্রে সাইটোমিসটা দিই তাহলে কি ম্যাম সিজারিয়ান সেকশনে স্কারে কি ম্যাম কোনো প্রবলেম হবে? না, স্কার এটা তো রাপচার তোমার হওয়ার কোনো না পসিবিলিটি থাকবে? না, এটা তো তোমার মাত্র 10 উইকস 12 উইকস 10 উইকস 12 উইকস এর কোনো রাপচারের কোনো পসিবিলিটি নাই, বুঝছো? ম্যাম তাহলে সেক্ষেত্রে ম্যাম আগে যদি সিজারিয়ান সেকশন থাকে পরে যদি ম্যাম এমএম কিট দেয়া যাবে আর কি ম্যাম? দেওয়া যাবে, কিন্তু 8 উইকস আমি বলছি, কিন্তু 8 উইকস, নট মোর দেন দ্যাট। জি ম্যাম, 8 উইকস এর, কিন্তু যখন ঠিক আছে 12 ম্যাম। হয়ে যায়, যখন 12 উইকস হয়ে যাবে তখন কিন্তু তুমি দিবা না এমএম কিট। তখন কিন্তু সিভিয়ার ব্লিডিং হয়, সিভিয়ার পেইন হয় পেশেন্ট। ওই তো ওই দিনই কালকে আমার কাছে এক ডক্টর পেশেন্ট আসছে তোমার 12 উইকস প্রেগনেন্সি উইথ তোমার এমএম কিট খেয়ে, সে একদম তোমার সিভিয়ার পেইন, ইভেন এতে শকে। আমি ইমিডিয়েটলি তাকে ওটিতে নিয়ে তারপরে তোমার ডিএনসি করছি, তারপরে সে ভালো হয়েছে, বাড়িতে গেছে। ডাক্তার পেশেন্ট, পোস্ট গ্রাজুয়েট জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম থাইরয়েড ইন থ্যাংক ইউ ম্যাম। প্রেগনেন্সি এর ম্যানেজমেন্ট কি? থাইরয়েড প্রেগনেন্সি ম্যানেজমেন্ট, থাইরয়েড প্রেগনেন্সি তোমার কি হয়, থাইরয়েডে অ্যাবর্শন হইতে পারে, আইইউজিআর হইতে পারে, লার্জ অফ কমপ্লিকেশন হইতে পারে। থাইরয়েড যখন তুমি প্রথম এন্টিনেটাল চেকআপে ধরা গেল সে হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড, দুইটাই হইতে পারে, হাইপার দুইটাই হইতে পারে। দেন পেশেন্ট তোমার চিন্তা নাই, তুমি মাস্ট বি পেশেন্ট রেফার্ড। এই জন্য বলি রেফারেন্সটা তোমার জানতে হবে। পেশেন্ট মাস্ট বি রেফার্ড ইনটু দ্য এন্ডোক্রাইনোলজিস্ট, দেন এন্ডোক্রাইনোলজিস্ট ডোজ অ্যাডজাস্ট করে দিবে, তাকে থাইরয়েড দিতে পারে বা এন্টি থাইরয়েড ড্রাগ দিতে পারে, যেটাই দিবে এন্ডোক্রাইনোলজিস্ট দিবে। দেন আমি পেশেন্টকে সাথে এন্টিনেটাল মনিটরিং করবো। নর্মালি থাইরয়েডের লেভেলটা তোমার 2 to 3 এর মধ্যে, নর্মালি তো থাইরয়েড আপ টু 5 পর্যন্ত, কিন্তু প্রেগনেন্সিতে 2 to 3 ইউনিটের মধ্যে রাখতে হবে। ম্যাম আইওডিতে ডি ডাইমারের রোলটা কি? আইইউডিতে দেখা যায় তোমার থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হয় তোমার প্লাসেন্টা থেকে, ডেড ফিটাস থেকে। ওই থ্রোম্বোপ্লাস্টিন কি করে, কোয়াগুলেশনটাকে মানে ম্যাটারনাল কোয়াগুলেশনটাকে তোমার অ্যাক্টিভেট করে দেয়, অ্যাক্টিভেট কোয়াগুলেশন ডিসঅর্ডার করে, যার জন্য তোমার কি হয়, ব্লিডিং ডিসঅর্ডার হয়। আফটার ডেলিভারি দেখা যাচ্ছে সিভিয়ার পিপিএস হয়েছে। এটা কিসের জন্য হয়েছে? ডিআইসির জন্য হয়েছে। এই জন্য আইইউডিতে বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ ডিআইসি। এই জন্য আমরা কেয়ারফুল থাকি। এই জন্য আমরা ডি ডায়ামার এফডিপি লেভেল করে তারপরে আমরা ইন্ডাকশন দেই আইইউডিতে। ম্যাম ম্যাম যদি ভিডিআরএল থাইরয়েডের পজিটিভ হলে ক্ষেত্রে ম্যাম থাইরয়েডের ক্ষেত্রে আমরা যদি ম্যাম কোনো ট্রিটমেন্ট দিই সেক্ষেত্রে ম্যাম আমরা যে থাইরক্স ট্যাবলেটটা দিই এটার ম্যাম ডোজটা কিরকম হতে পারে? এখন তোমাকে বলি, এখন থাইরয়েড তার ধরো 10 ইউনিটস, 10, হ্যাঁ, হাইপো মানে টিএইচএস লেভেল হইলো তোমার কত 10, তাহলে সে হাইপোথাইরয়েড, তাই না? যদি তার বেশি থাকে, তাকে আমার কতটুকু আনার দরকার? তাকে আনার দরকার হলো 2 to 3। তখন তুমি 50 মাইক্রোগ্রাম থাইরক্স ডেইলি একটা করে দিলেই হয়ে যাবে। তুমি এটা বুঝবা, যদি তার 5 থাকে, যদি থাইরয়েড হরমোন তার 5 থাকে, তাহলে তুমি 25 মাইক্রোগ্রাম দিবা। আর যদি দেখো তার 10, তাহলে তুমি ইয়া দিবা, 50 মাইক্রোগ্রাম দিবা। যদি দেখা যায় তার 25 মাইক্রোগ্রামের বেশি, তখন তুমি তাকে 100 মাইক্রোগ্রাম থাইরক্স দিবা। এটা অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ টিএইচএস। ওকে ম্যাম ভিডিআরএল পজিটিভ হলে কি নরমাল ম্যাম ভ্যাজাইনাল যদি ডেলিভারি অ্যালাউ করব? হাইপারথাইরয়েডিজম থাকে পেশেন্ট সেক্ষেত্রে ম্যাম?
হাইপারথাইরয়েডিজম ওইটাতে তোমার আবার মেথিক্লোরাজিন নাকি একটা ড্রাগ দেয়, এটা তোমার দিয়ে আমি ঠিক দেই না কোনো সময়, ওইটা আমি এন্ডোক্রাইনোলজিস্টকে দিতে দেখি, এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করি, এটা আমি দেই না কোনো সময়। হাইপারথাইরয়েডিজমটা তো একটু কমপ্লিকেটেড, হাইপোটা কমপ্লিকেটেড না কিন্তু, জি ম্যাম, থ্যাংক হাইপার ইউ ম্যাম। হ্যাঁ হাইপারটা কমপ্লিকেটেড, এটা কিন্তু তুমি আসসালামু নিজে আলাইকুম দিতে ম্যাডাম। যাবা না। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি উপজেলায় আছি, তো একটা পেশেন্ট আসছে 9 উইকস টিভিএস রিপোর্ট নিয়ে, শর্ট সার্ভিস। তো 9 তো উইকস সে অলরেডি শর্ট সার্ভিস, এইচপিসি ডিএস শর্ট এটা সার্ভিস, পাচ্ছে উইকলি। জি। হ্যাঁ তো আমি কাউন্সিলিং করেছিলাম সার্ভাইকাল সার্কুলের জন্য, তো সে পেশেন্ট রাজি হয় নাই, মানে উপজেলা লেভেলে দেওয়াটাও করছি। তুমি 9 উইকসে দিবা না, তুমি তো 12 শহরে উইকসের যেতে পরে দিবা। বলছিলাম, তো পেশেন্ট আর যেতে, তো পরে পেশেন্ট এইভাবেই আছে, এখন তার 20 উইকস, ওই এইচপিসি ডিএসসি চলছে উইকলি। তো এখন আর ম্যাডাম কি করতে পারি? এখন তোমাকে আমাকে এই কথাটা বলতে হবে, সার্ভিক্সের কত লেন্থ কত, আলট্রাসোনোগ্রামে বলে দিবে। 9 উইকস ছিল সার্ভাইক ম্যাডাম, টিভিএস করে ঢাকা থেকে টিভিএস করে গেছে 2.81 ছিল, 2.81 কিন্তু খারাপ না। এখন কত আছে? লেভেলে আর টিভিএস করতে পারে নাই। ও মা, তোমাকে তো এখন দেখতে হইতো এখন নর্মালি এইভাবেই কি। আছে, এখন পেশেন্ট হ্যাঁ এখন এইভাবে 2.81 আছে কিন্তু উইকলি ওই তুমি সোজা কথা তাকে ট্রিটমেন্ট দিবা, পায়ে যেহেতু সে রাজি হইলো না, পায়ের নিচে 4টা বালিশ দিয়ে মাথা নিচু করে শুয়ে থাকতে পারবা তাকে, এবং নো ওয়ার্ক, নো ইন্টারকোর্স, নো জার্নি, নো হেভি ওয়ার্ক, এইগুলা দিয়ে এইচপিসি দাও আর মাইক্রোজেস্ট দাও, মাইক্রোজেস্ট খুব কাজে লাগে। মাইক্রোজেস্ট দাও আর ম্যাগনক্স দাও, অনেক সময় আমরা ম্যাগনক্স দিই, ট্যাবলেট ম্যাগনক্স, ম্যাগনক্স। ট্যাবলেট ম্যাগনক্স 365 মিলিগ্রাম দেই আমি প্রতিদিন একটা করে। তারপরে তুমি তাকে পায়ের নিচে 4টা বালিশ দিতে বলো, মাথা নিচু করে থাকতে বলো, আর এইচপিসি ইনজেকশন দাও, আর মাইক্রোজেস্টে খুব ভালো কাজ হয়। আচ্ছা মানে ম্যাডাম। মাইক্রোজেস্ট দিবা 200 মিলিগ্রাম করে, 200 মাইক্রোগ্রাম করে একটা করে 3 বার দিয়ে যাও কন্টিনিউয়াস আপ টু দা 36 আচ্ছা, পর্যন্ত দিয়ে যাও, তারপরে এখন দাও। আর তুমি আর এইচপিসি অ্যাভয়েড, ডিএসটা কতদিন পর্যন্ত দিব ম্যাডাম? একদম তোমার ওর যেহেতু এরকমই অবস্থা, ওকে তুমি 34 35 পর্যন্ত যাও, জি। যখন বাচ্চাটা ভাইবল হবে তখন ছেড়ে দিবা। ম্যাম, ভিডিআরএল পজিটিভ হলে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি কি অ্যালাউ করব? ভিডিআরএল এর সাথে নর্মাল ডেলিভারির কোনো সম্পর্ক নেই, তুমি অ্যালাউ করতে পারো, কিন্তু তোমার ওই যে ইয়া হইলে, যেমন এইচপিভি ইনফেকশন হইলে, ভাইরাল ওয়ার্ডস, তারপরে তোমার আর এইচবিএসজি, এইগুলোর সাথে কোনো এইচআইভি, এইগুলোর সাথে ভেজানাল ডেলিভারির একটু মানে ইনফেকশন হওয়ার চান্স থাকে বেবির, কিন্তু ভিডিআরএল এর সাথে খুব একটা ইনফেকশনের চান্স থাকে না। ভিডিআরএল তো অনেক আগে তার ইনফেকশন হয়েছে, সেইটা পজিটিভ হয়ে রয়েছে, এই মুহূর্তে তার ইনফেকশন আছে কিনা আছে, সেটা হলো এই জন্যই বললাম, এটা হলো তোমার ইয়ার সাথে ভিডিআরএল পজিটিভ হওয়ার সাথে সাথেই এটা তোমার, তার ভিডিআরএল তোমার এটা আবার তোমার এটাকে ইয়া করতে হবে, সিফিলিস গনোরিয়া তার আছে কি না আছে এগুলা টেস্ট করতে হবে। এই জন্য এটা বলতেছি, এটা যৌন এবং সেক্স বিষয়ক ডাক্তারের সাথে তুমি কনসাল্ট করবা, তবে নর্মাল ডেলিভারি ভিডিআরএল করা যায়, পজিটিভ হইলেও করা যায়। ওকে ম্যাম, মাদারের ভিডিআরএল হেপাটাইটিস থাকলে ব্রেস্ট ফিডিং করানো যাবে? মাদারের ভিডিআরএল হিপাটাইটিস অবশ্যই করা যাবে, এটাতে হিপাটাইটিসে তোমার বাচ্চার যদি মা যদি এইচবিএসজি পজিটিভ থাকে, বাচ্চা হওয়ার সাথে সাথেই উইদিন আমরা আধা ঘন্টার মধ্যে, উইদিন 15 মিনিটের মধ্যেই একটা ইনজেকশন এনটিডি দেই, ইনজেকশন ইমিউনোগ্লোবিলিন দেই হিপাটাইটিসের জন্য, আর একটা তোমার ভ্যাকসিন দেই, 2টা ইনজেকশন বাচ্চার 2 বাটকে দিয়ে দেই, সুতরাং বাচ্চার আর চান্স থাকে না তোমার আর এইচবিএসজি পজিটিভ হওয়ার। দেন মাদার গিভ দা ব্রেস্ট ফিডিং, অবশ্যই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করতে হবে। প্রেগনেন্সিতে টিটি ভ্যাকসিনের নিয়ম কি? আচ্ছা, এখন খুব সুন্দর কোয়েশ্চেন করছে। একটা পেশেন্ট যখন আমার কাছে অ্যান্টিনেটাল কেয়ারে আসে, তখনই আমি তাকে সাথে সাথে জিজ্ঞেস করি আপনি কি ইমিউনাইজড ভ্যাকসিন আপনার দেওয়া আছে কিনা। ওই যে 15-16 বছরে যে 5টা ভ্যাকসিন দেওয়া থাকে টিটি, সেটা যদি দেওয়া থাকে অলরাইট, আমি আর কিন্তু দেই না। কিন্তু যদি সে বলে যে না ম্যাডাম আমি তো দেই নাই, তখন আমি তাকে বলি যে তুমি 20 উইকস একটা ভ্যাকসিন দাও, আবার 24 উইকস একটা ভ্যাকসিন দাও, হ্যাঁ, অথবা 5 থেকে 8 মাসের মধ্যে দিলেই হলো, 2টা ভ্যাকসিন দিতে হবে। দেন সে 6 মাস পরে একটা দিবে, তারপরে 1 বছর পরে একটা দিবে, তারপরে 1 বছর, এভাবে 5 বার যদি দিয়ে ফেলাই তাহলে আর লাগবে না। যদি এই মুহূর্তে সে 2টা, এই মুহূর্তে যদি সে আসে, তাহলে তোমাকে একটা প্রথম দিতে হবে, আরেকটা 1 মাস পরে 4 উইকস পরে আরেকটা দিতে হবে। আবার যদি মনে করে সে একবার ওইবার 2টা ভ্যাকসিন নিয়েছে আবার দেয় নাই, যদি বাচ্চার 5 বছরের মধ্যে আসে তাহলে একটা ভ্যাকসিন দিলেই হবে, যদি দেখা যায় না 5 বছরের বেশি হয়ে গেছে তখন আবার 2টা ভ্যাকসিন দিতে হবে, এটাই নিয়ম। ওকে ম্যাম, কফ ইন প্রেগনেন্সি এর ট্রিটমেন্ট কি? কিসের?
কফ ইন pregnancy? প্রেগনেন্সি, কফ। কফ ইন প্রেগনেন্সি, আচ্ছা কফ ইন প্রেগনেন্সি। এখন কফ ইন প্রেগনেন্সি, এখন কফটা কি তার তোমার নর্মাল সিজনাল কফ, নাকি তার তোমার টিউবারকুলার কফ, নাকি তার অ্যাজমেটিক কফ, কোন কফ? তার যদি অ্যাজমেটিক কফ হয় তো আমি অ্যাজমেটিক কফ অনুযায়ী অ্যাজমেটিক কফের ট্রিটমেন্ট দিব। নর্মালি আমাদের মেয়েদের সাধারণত অ্যাজমেটিক কফি বেশি থাকে, অ্যাজমেটিক কফি বেশি থাকে, তখন আমি কি করি, একটা অ্যান্টিবায়োটিক দেই, ট্যাবলেট মোনাস দেই, অনেক সময় ট্যাবলেট ফেক্সও দেই, অনেক সময় ট্যাবলেট ডক্সি বা 200 মিলিগ্রাম বিডিও 3 days দেই। তারপরেও যদি না কমে অনেক সময় কটেন দিই, বাস পেশেন্ট ইজ কন্ট্রোল ইন কেস অফ অ্যাজমা। বাট ইন কেস অফ শুধু সিজনাল কফ যদি থাকে অথবা তার ইনফেক্টেড কফ যদি থাকে, তখন একটা অ্যান্টিবায়োটিক দেই, মোনাস দেই আর ফ্যাক্সো দিই। অ্যাজমার জন্য এক ধরনের চিকিৎসা দিব, ইনফেকশনের জন্য এক ধরনের চিকিৎসা দিব, আর যদি তার সিজনাল সবসময় একটু কাশি লাগিয়ে থাকে তার জন্য শুধু ফ্যাক্সো দিলেই হবে। ম্যাডাম অ্যান্টিবায়োটিক এই ক্ষেত্রে কি কোনটা চয়েস করা যায়? মানে লিভো তো মনে হয় একটু প্রবলেমেটিক আছে মনে হয়। না, আমি অ্যাজমার জন্য সেফটি দেই অথবা এজিথ্রোমাইসিন দিই। আচ্ছা, আর ম্যাডাম আরেকটা জিনিস যে ইনহেলারের কোনো এখানে ওই প্রবলেম যে হয় কিনা? আমি ডক্সিবা আর ওরাডেক্সিন দিয়ে দিলাম, আর ওই যে কটন দিয়ে দিলাম, অথবা তুমি ইনহেলার দিতে পারো, স্যারেস্টাইড অথবা এরকম আওয়াজ হচ্ছে কেন, এরকম ইয়া হচ্ছে কেন, ধ্বনি জি ম্যাম, হচ্ছে কেন? এখন কথা বলেন, এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন ও বলতেছে ইনহেলার, অবশ্যই ইনহেলার দেওয়া যাবে। হ্যাঁ, ইনহেলারটা তুমি কি স্যারেটাইড ইনহেলার দিতে পারো, অ্যাজমাসল দিতে পারো, ইনহেলার দিতে পারো, অথবা তুমি রেসপিরেটরি মেডিসিনের কারোর সাথে কনসাল্ট করে দিতে পারো, অথবা তুমি নিজেই দিতে পারো। ওকে ম্যাম ম্যাম, নেবুলাইজেশন দেওয়া যাবে? হ্যাঁ, নেবুলাইজ করতে পারো, যদি পেশেন্ট খুব বেশি হয়ে যায় তখন তুমি নেবুলাইজও করতে পারবা। ম্যাম এটা কি আচ্ছা শুধু সালবুটামল দিয়ে করবো নাকি ম্যাম ইপ্রাটোপিয়ামটাও দিতে পারবো? দিতে পারো, ইপ্রাটিয়ন দিয়ে দিতেও পারবা, সালবুটামল দিয়েও করতে পারবা। এটা খুব একটা বেশি ডোজ না তো, এটা তো ইনহেলেশনের মাধ্যমে কতটুকু আর অ্যাবজর্পশন হয়, বাচ্চার খুব একটা অসুবিধা হয় না। ম্যাম প্লাস দিয়ে কি করতে হবে? অনেক সময় হচ্ছে ম্যাম ডেলিভারি পর্যন্ত, ম্যাম ডেলিভারির আগে অনেক পেশেন্টের হচ্ছে সিভিয়ার কফ থাকে, তখন ম্যাম পেশেন্টের খুব ভয় পায় যে সিজারিয়ান সেকশন করব, এর মধ্যে ম্যাম অনেক বেশি পরিমাণে হচ্ছে পেশেন্টের ম্যাম কাশি থাকে, সেক্ষেত্রে ম্যাম কি ম্যানেজমেন্ট করতে পারবো? এক্ষেত্রে কি ম্যাম কর্সন দেওয়া যাবে? আমি কর্সন দিই তো, কর্সন না দিলে তুমি তাকে মানে অ্যাবডোমেন ইয়া হয়ে যাবে, কাশতে কাশতে ওন তোমার ডিসরাপশন হয়ে যেতে পারে, তখন তুমি ওনটাকে ভালো করে টাইট দিবা, প্রেসার ব্যান্ডেজ দিবা, প্লাস তোমার বাইন্ডার দিবা। তারপরে কফ যদি একদম নাই যায়, তুমি অবশ্যই একজন রেসপিরেটরি মেডিসিন আইনা দেখাও। তুমি নিজে একা একা চিকিৎসা করতে পারো। ম্যাম কর্সনটা ম্যাম কয় বেলা বা কয়দিন দিতে পারি? কর্সন তুমি ইচ্ছা করলে 8 আওয়ারই দিতে পারো অথবা 12 আওয়ারই দিতে পারো, যতদিন কাশি থাকে 2 দিন বা 3 দিন দিতে পারো। কর্সন কি ম্যাডাম ফার্স্ট টাইমেস্টার সেফ, আর ফার্স্ট না, টাইমেস্টার ইনহেলার? এটা ধ্বনি হইতেছে কেন? হ্যাঁ, আমার কটন দিলে এটা কি বিডি দিব নাকি দিয়েছি? হ্যাঁ, কি বলো? বিডি কটন কটন, যখন কটন দিবা 20, যদি তুমি ট্যাবলেট কটন দাও, ট্যাবলেট কটনও কাজ করে, কিন্তু ট্যাবলেট কটন 20 মিলিগ্রাম বিডি ফর 7 days বা 10 days, শর্ট টার্ম আর কি। ম্যাম Ma'am, তাহলে inhaler ডেলিভারির সময় ম্যাম যদি পেশেন্টের অনেক বেশি কাশি থাকে, তাহলে কি ম্যাম নর্মাল ম্যানেজমেন্টের পাশাপাশি হচ্ছে ম্যাম আমি কর্সনটা অ্যাড করে দিব? ইয়েস, অবশ্যই কর্সন অ্যাড করবা, নয়তো তো সে কাশির যন্ত্রণায় থাকতেই পারবে না। কতগুলো পেশেন্ট আছে না, খুব একটা নয়, 100টার মধ্যে 2টা পেশেন্ট তোমার এরকম কাশি হয়ে আসে, 100টার মধ্যে 1-2টা পেশেন্টের এত কাশি থাকে, ডেলিভারি না হওয়া পর্যন্ত কাশি কিছুতেই কমে না, যখন ডেলিভারি হইলো তারপরে তার কাশি কমবে। ম্যাম নেবুলাইজেশন শুধু উইন্ডেল প্লাস দিয়ে করা যাবে না? হ্যাঁ, কাশির করা যাবে, জন্য কাশি যে উইন্ডার ম্যাম প্লাস দিয়েও করা যাবে। প্রোডাক্টিভ কাফ আর নন প্রোডাক্টিভ কাফের জন্য সিরাপ কোনটা সেফ? আমি সাধারণত তোমার অ্যাডোভাস সিরাপ আছে না, অ্যাডোভাস হ্যাঁ সিরাপ দিয়ে থাকি, অ্যাডোভাস সিরাপ দিয়ে থাকি। ম্যাম ফার্স্ট টাইমিস্টার থেকে দেওয়া যাবে? ফার্স্ট টাইমে সে অ্যাডোভাস, কিন্তু কঠিন দেওয়া যাবে না, সবকিছু দিতে পারবো বাট নট এ কঠিন, ও আচ্ছা। অন্য কিছু দিতে পারবো কিন্তু নন প্রোডাক্টিভ জন্য কি ম্যাম, নন প্রোডাক্টিভের জন্য কি অ্যাডভাইস দিব? হ্যাঁ দিতে পারো, নন প্রোডাক্টিভ অ্যাডোভাস দিতে পারো, ফ্যাক্সও দিতে পারো, এগুলো দিতে পারো। আচ্ছা ঠিক আচ্ছা। সেফটি বা এরিথ্রোমাইসিন যদি দেই, সাথে কি ডক্সিবেন দেওয়ার দরকার আছে নাকি কম্বিনেশনটা ডক্সিবেন মোনাস এক্সাইটিংটা দিব?
ড্রগসেবা তোমার দিবা যদি পেশেন্টের সিভিয়ারিটি অনুযায়ী। আমি তো বলতেছি না তুমি ডাইরেক্ট দিয়ে দাও, কিন্তু না পেশেন্ট না যদি খুব, তুমি লাংসটাকে অস্কালটেট করবা, জি লাংসটাকে জি অস্কালটেট করে যদি দেখো তার রঙকাই হুইজ হুইজ ভর্তি, তখন তুমি তাকে দিতে বাধ্য, তা না দিলে কমবে না তো। এটা হলো তোমার ক্লিনিক্যাল আয়ের উপরে ডিপেন্ড করবে। তোমার লাংসের অস্কালটেশন অবশ্যই লাংস অস্কালটেট করবা। লাং অস্কালটেট করলে ডক্সিবা তোমার লাগবে না, কটেন লাগবে না, ফ্যাক্সো লাগবে, মোনাস লাগবে, সব তুমি এট এ গ্ল্যান্সে বুঝে ফেলবা যে আমার এটি লাগবে এখন। ম্যাডাম, ডেলিভারির পরে অ্যামিনিয়া অ্যামিনিয়ার কন্ডিশনটা কতদিন পর্যন্ত মানে নর্মাল আর কি? অনেকে 1 বছর পর্যন্তই পিরিয়ড হয় না। 1 বছর না, অনেকে 2 বছর পর্যন্ত হয় না, এরকমও পেশেন্ট আছে 2-3 বছরও হয় না তোমার অ্যামেনুরিয়া। অ্যামেনুরিয়া থাকে 6 মাস, 1 বছর, 2 বছর থাকুক, অসুবিধা নাই, কিন্তু বাট সাইমালটেনিয়াসলি তাকে কি করতে হবে, কন্ট্রাসেপটিভ মেথড দিতে হবে, এক্ষেত্রে নয়তো ম্যাডাম সেটা। কোনটা বেস্ট হবে? আমার কাছে 6 মান্থ অ্যামিনিয়া নিয়ে একটা পেশেন্ট আসছিল, তো ওদিকে জানতে চাচ্ছিল যে এক্ষেত্রে আমি কোনটা কন্ট্রাসেপটিভটা আচ্ছা, ইউজ এখন করবো। হলো তার কোনটা পছন্দ, তাকে তুমি কপারটি দিতে পারো, তাকে তুমি ইনজেকশন দিতে পারো, তাকে তুমি ইমপ্লান্ট দিতে পারো, তাকে তুমি পিল দিতে পারো, তার যেটা পছন্দ তারে সেটা দিবা। সে যদি বলে ম্যাডাম আমি কপারটি নিবো, কপারটি দিয়ে দিবা। সে যদি বলে ম্যাডাম আমি পিল খাবো, একটা ভালো পিল লিখে দেন। তো এখন তো একটা নতুন সুন্দর একটা ভালো পিল বেরোইছে, কি এটিলিস, তারপরে লিয়ানা, এলিসা, এগুলা লেটেস্ট পিল কতগুলা বেরোইছে, এগুলো পিল দিয়ে দিতে পারো। অথবা এক্ষেত্রে উইথড্র যদি চায়, মানে পিরিয়ড সে চায় আমার পিরিয়ডটা হয়, দেন সেক্ষেত্রে কি দিব নাকি শুধু কন্ট্রাসেপটিভ দিয়ে দিব? কন্ট্রাসেপটিভ দিলেই তো তোমার মিনিস্ট্রেশন হয়ে যাবে। কন্ট্রাসেপটিভ যদি এলিসা দাও, লিয়ানা দাও, তাইলেই তো তার পিল মিনিস্ট্রেশন হয়ে যাবে। ম্যাডাম, এই যে ডেলসিস্ট যেটা কায়ানিক অ্যাসিড, কায়ানিক অ্যাসিড যেটা পিসিওস তে ইদানিং দিচ্ছে ম্যাডাম, এটা তো খুব হাইলি এক্সপেন্সিভ। এটা কি ম্যাডাম কতটুকু কাজ করে বা দেওয়াটা যুক্তিসঙ্গত? শোনো, এখন পেশেন্ট হলো তোমার ইনফার্টিলিটির পেশেন্ট, পিসিওস বাদেই দিলাম, মেইনলি পিসিওস এ তো তোমার ইনফার্টিলিটি। এখন ইনফার্টিলিটি হিসেবে তোমাকে ডেলসিস্ট দিতেই হবে। ইনোসিটল, মায়োনিসিটল এইগুলা ছাড়া তো তোমার সে তার ওভুলেশন হবে না, তার মানে লেভেলটি, হরমোন লেভেলে ঠিক আসবে না। সুতরাং তোমাকে এটা দিতেই হবে, দাম যাই হোক। যার যে কিনা তোমার 5 লাখ, 10 লাখ টাকা, 15 লাখ টাকা দিয়ে যে কিনা আইভিএফ করতে পারে, ল্যাপারোস্কোপি করতে পারে 1 লাখ টাকা দিয়া, 5 লাখ টাকা দিয়ে ইনফার্টিলিটি করতে পারে, 30,000 টাকা দিয়ে আইইউআই করতে পারে, ডেল সিস্টার কত টাকার খাবে? যার দরকার লাগে সে ওষুধ কিনে খাবেই। ম্যাডাম, ডেলসিস তো একটা করে ডেইলি এইভাবে দিব, কতদিন দিব? ডেল সিস্ট তুমি 3 মাস দিয়ে যাও, অথবা যদি ইনফার্টিলিটির পেশেন্ট থাকে, প্রেগনেন্সি যতদিন প্রেগনেন্ট না হয় ততদিন দিবা। ম্যাডাম, র্যাবিস এর ব্যাপারে যদি একটু বলতেন। কিসের ব্যাপারে? র্যাবিস? রেবিস মানে ওই যে কুকুর কামড়ানো? জি ম্যাডাম, প্রেগনেন্সিতে এক্ষেত্রে কি ট্রিটমেন্ট মানে? যদি যদি তোমার বিড়ালে কামড়ায়, কুকুরে কামড়ায়, ইঁদুরে কামড়ায়, সাথে সাথে তুমি মহাকালী ইনফেকশন হসপিটালে পাঠিয়ে দিবা, কোনো রিস্ক নিবা না। বুঝছো, এইটাই হলো আমার চিকিৎসা, আমি কোনো রিস্ক নাই না। তারা যদি বলে ম্যাডাম আমার ইঁদুরে কামড় মারছে, আমার বিড়ালে খামসা মারছে, আমাকে কুকুরে ইয়া করছে, সাথে সাথে তুমি বলবা যে তোমার কাজ তুমি করে দিবা। তারপরে ওর কি হইলো না হইলো তোমার তখন আর তোমার দায়ভার রইলো না। নয়তো তো একটা কিছু হয়ে গেলে তোমাকে বলবে যে এই ম্যাডাম তো এই চিকিৎসা দিছে, এটা আমার চিকিৎসা করার দরকার নাই, তুমি একটা সোজাসুজি ইনফেকশাস ডিজিজ হসপিটাল ইন মহাকালী, বাস রেফার টু ইনফেকশাস ডিজিজ। নিজেকে সেফ রাখবা। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাম, হেপাটাইটিস এ প্রেগনেন্সিতে ম্যানেজমেন্ট কি হবে, আর এখানে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করা যাবে কিনা? হেপাটাইটিসে তুমি অবশ্যই নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউ করতে পারবা, বিকজ যদি ম্যাটারনাল কন্ডিশন ভালো থাকে, ফিটাল কন্ডিশন ভালো থাকে, পেলভিস ভালো থাকে, বিশপ স্কোরিং ভালো থাকে, অবশ্যই নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারো, বাট মাস্ট বি প্রোটেক্টেড। মানে ওটি মাস্ট বি প্রোটেক্টেড, তোমার স্টাফ মাস্ট বি প্রোটেক্টেড, তুমি প্রোটেক্টেড, তোমার ভ্যাকসিন দেওয়া আছে কিনা, ওটিদের ভ্যাকসিন দেওয়া আছে কিনা, সবার ভ্যাকসিন টেকসিন, আর যেসব তোমার গাউনস, ইনস্ট্রুমেন্ট, সেগুলো ওয়ান টাইম ইউজ করতে হবে। আর বাচ্চা ডেলিভারি করতে হবে বাই প্রোটেক্টেড অবস্থায়, বাচ্চা ডেলিভারি করলাম, বাচ্চাটা ডেলিভারি হওয়ার সাথে সাথে ইমিউনোগ্লোবিলিন দিতে হবে, আর বাচ্চাকে ভ্যাকসিন দিতে হবে, আর কিচ্ছু না। শুধু প্রোটেকশন নিয়ে তুমি আর তোমার স্টাফ প্রোটেকশন নিয়ে নর্মাল ভেজানাল ডেলিভারি করবা, তুমি আর তোমার স্টাফ সবাই প্রোটেকশন নিয়ে সিজারিয়ান সেকশন করবা। যদি তোমার ডাউন গেপিং টেপিং এগুলো ওয়ান টাইম ইউজ করে এটা ফেলে দিবা। সোজা কথা, শুধু প্রোটেকশন আর কিচ্ছু না। যদি এইচবিএসজি পজিটিভ থাকে, হেপাটাইটিস পজিটিভ থাকে, শুধু প্রোটেকশন ইজ দা ট্রিটমেন্ট। তোমার প্রোটেকশন এবং
বাচ্চাকে প্রোটেকশন দিবা, তোমার ইমিউনোগ্লোবিন ভ্যাকসিন, আর তোমার স্টাফদের প্রোটেকশন দিবা। ম্যাম মায়ের ক্ষেত্রে তো হচ্ছে প্রেগনেন্সি কালীন কোনো প্রোটেকশন দরকার নাই এক্ষেত্রে না, ম্যাম। মার তো এইচবিএজি পজিটিভ, ও তো আর কিছু করার নাই। ওকে আবার তোমার নর্মাল ডেলিভারি যখন করাও, একটা জিনিস মনে রাখবা, লিভার ফাংশনটা করাই করো, বুঝছো? এদের আবার কি হয়, আমি দেখছি তো ব্লিডিং একটু বেশি হয়। লিভার ফাংশন প্রথম দিন টাইম করে নিবা। এইচজিউটি, এসজিপিটি, অ্যালকালাইন ফসফেটিস, এইচবিএজি পজিটিভ মহিলাদের লিভার ফাংশন টেস্টটা করা, ডেলিভারি করার আগে সিজারি করো, নর্মাল ডেলিভারি করো, লিভার ফাংশনটা করায় তারপর ডেলিভারি করো। যদি যখন লিভার ফাংশন অনেক বেশি বা খারাপ, লিভার ফাংশনের টেস্ট গুলা, তখন একটা হিপাটোলজিস্টের কনসালটেশন নিয়ে নিবা। ম্যাডাম ওকে ম্যাম, এখন একটা এইচবিএস পেশেন্ট পাই, অ্যান্টিজেন সেটা পজিটিভ হচ্ছে হলে কি করব? জি জি, এইচবিএস অ্যান্টিজেন পজিটিভ হলে কি করব? এই যে বললাম, এইচবিএজি অ্যান্টিজেন হইলে তোমাকে প্রোটেকশন নিয়ে ডেলিভারি করাইতে হবে। তোমার প্রোটেকশন লাগবে, তোমার স্টাফের প্রোটেকশন লাগবে, ওটির প্রোটেকশন লাগবে, করে এইচবিএজির পেশেন্টের নর্মাল ডেলিভারিও করতে পারো এবং সিজারিয়ান সেকশনও করতে পারো। ম্যাডাম বাচ্চা কি, ইদানিং আফটার হ্যাঁ বলো। ডেলিভারি অনেক ওবেস পেশেন্ট আসে, মানে তাদের খুবই পাই ইদানিং। তারা হচ্ছে ডায়েটে আসবে না, তারা এক্সারসাইজ করবে না, ম্যাডাম ওষুধ দেন মোটা কমানোর, মানে তারা এসব তুমি কিছুই করতে চান না। তুমি বলবা একটা কথাই বলে দিবা, ওষুধে কোনো কাজ হবে না, ডায়েট, ড্রাগ, এক্সারসাইজ। ডায়েট, এই কথাটা বলবো, শুনেন, ডায়েট, ড্রাগ, এক্সারসাইজ তিনটা যখন কম্বিনেশন ফর্মে হবে, তখনই আপনার ওজন কমবে, আদারওয়াইজ ওজন আপনার কিছুতেই কমবে না। শুধু ড্রাগেও কমবে না, ডায়েটেও শুধু কমবে না, এক্সারসাইজও না। আপনাকে ডায়েট, ড্রাগ এন্ড এক্সারসাইজ তিনটা কম্বিনেশন ফর্ম যখন হবে, তখনই আপনার ওজন কমবে, আদারওয়াইজ আপনার ওজন কমবে না। ম্যাডাম এরকম কি ইদানিং কয়েকটা ওষুধের নাম শুনলাম, মানে নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে নাই, যে এই তো এরকম জেনোবেস, স্লিম ফাস্ট, এইগুলাই, জেনোবেস ক্যাপসুল, ম্যাডাম জেনোবেস। দিব, প্র্যাকটিস করব। হ্যাঁ, করবা না কেন? ওমা, তুমি ও হার্সিটিজম ওবেস পেশেন্টকে দিবা না? অবশ্যই দিবা, মেটফরমিন দিবা। টেস্টটা মোটা দিলে কিভাবে দিব? শুনো, মোটা পেশেন্টদের মেটফরমিন দিবা। মেটফরমিন দিবা প্লাস তোমার জেনোবেস, তারপরে স্লিম ফাস্ট, এইগুলা দিবা। আরো কি কি ড্রাগ আছে, কিন্তু আমার দুইটা ড্রাগই আমি সাধারণত ইউজ করি, ক্যাপসুল, জেনোবেস, এই যে রেডিয়েন্টের, স্লিম ফাস্ট মনে হয় তোমার হেলথ কেয়ারের, এই দুইটা ড্রাগ আমি ইউজ করি। জেনুইস কি বিডি? বিডি করে দিয়ে দিবা 3 মাস 6 মাসের জন্য। তারপরে তুমি বিগমেট দিয়ে দিবা, যে মেটফরমিন দিয়ে দিবা 850 মিলিগ্রাম 3 মাস 6 মাসের জন্য। একসাথে দিব ম্যাডাম, জেনুইসও দিব, মেটফরমিনও দিব, ডায়েট Yes, সাথে ডায়েট একটা দিলে এক্সারসাইজ। হবে না তো, দুইটাই দিতে হবে তোমাকে, দুইটাই জি দিবা, ম্যাডাম। মেটফরমিনও দিবা, জেনোভেসও দিবা, দুইটা না দিলে কাজ হবে না। ম্যাম স্লিম ফাস্ট কি 120 করে দিব বিডি ডোজ? হ্যাঁ, 120 মিলিগ্রাম বিডি ডোজ। ম্যাডাম পেশেন্ট হ্যাঁ বলো। ম্যাম প্রেগনেন্সিতে লুজ মোশন বা ডিসেন্ট্রি ডেভেলপ করলে ট্রিটমেন্ট প্ল্যান কি করব? আচ্ছা, এখন যদি পেশেন্টের যদি ডায়রিয়া হয়, যদি তোমার ইয়া হয়, লুজ মোশন হয়, তাকে তোমার ওই যে ফ্লুইডটা তো তার কারেকশন করতে হবে। প্রথমে তুমি ওর স্যালাইন দিয়ে স্টার্ট করবা, অথবা অথবা আমরা ট্যাবলেট এজিড দিয়ে দিই। 2 ট্যাবলেট এজিড প্রথম দিন দেই, তারপরে একটা দেই, তারপরে একটা দিই, এইভাবে 3 দিন এজিড দেই, সাথে ওর স্যালাইন দেই। আর অনেক সময় ট্যাবলেট যদি একদম সিভিয়ার থাকে, অনেক সময় রেসিকা, নিপ্রোর একটা ওষুধ আছে ট্যাবলেট, রেসিকা 200 মিলিগ্রাম বিডি অথবা টিডিএস করে দিবা, দেখবা একদম স্টপ হয়ে গেছে। যদি দেখো স্টপ না হচ্ছে, একদম পেশেন্ট ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, দেন তুমি ইমিডিয়েটলি অ্যাডমিশন ইনটু দ্য হসপিটাল দিয়ে কলেরা স্যালাইন দাও, আর পেশেন্টের মনিটরিং করো, ম্যাটারনাল মনিটরিং এন্ড ফিটাল মনিটরিং। যদি বেশি ডায়রিয়া, প্রেগনেন্সিতে কি হ্যাঁ জি ম্যাম, প্রেগনেন্সিতে কি বেক্সিট্রল, টিকামেট বা ফ্লুটিকাসন ইউজ করতে পারবো কিনা ইনহেলার হিসেবে? হ্যাঁ ইউজ করতে পারবা। ম্যাডাম হিমোগ্লোবিন 6-7 বা 9 এর নিচে হলে সেক্ষেত্রে শোনো, একটা ইলেকট্রোফরেসিস করতে তো পাঠাবো, সাথে আর কি ম্যানেজ করব? আচ্ছা এখন হলো যদি হিমোগ্লোবিন যদি দেখা যায় তোমার 9-এর নিচে থাকে, প্রথম অ্যান্টিনেটাল চেক আপেই ওকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করবা, হোয়েদার শি ইজ থ্যালাসেমিয়া ট্রেট অর নট থ্যালাসেমিয়া ট্রেট। যদি থ্যালাসেমিয়া ট্রেট থাকে, তার হিমোগ্লোবিন 9-এর নিচে থাকে, তাহলে তাকে তুমি 9 বা 8-এর নিচে থাকে, তাকে তুমি ব্লাড ট্রান্সফিউশন দিয়ে মিনিমাম 10 to 11 এর মধ্যে রাখবা সবসময়। আর ফলিক অ্যাসিড দিবা, আর আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম তো আছেই। আর এমন কিছু দিয়ে আর আয়রন প্রোফাইল করতে ম্যাম পারো। ইনজেকশন ফেরিসন কি দেওয়া যাবে? ও এখন আমি বলি, থ্যালাসেমিয়া ট্রেটে তুমি ফেরিটিন লেভেল, আয়রন লেভেল দেখবা। ওদের ফেরিটিন, আয়রন লেভেল সাধারণত বেশি থাকে,
থ্যালাসেমিয়া ট্রিটে। যদি আয়রন লেভেল আর ফেরিটিন লেভেল বেশি থাকে তাহলে কিন্তু তুমি আয়রন ইনজেকশন দিতে পারবে না, তাকে ব্লাড ট্রান্সফিউশন দিবা। বেশি আয়রন আর ফেরিটিন হয়ে গেলে কি হয়, হিমোসাইডেরিসিস হয়ে লিভার ফাংশন, কিডনি ফাংশন নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। থ্যালাসেমিয়া ট্রিটে আয়রন প্রোফাইল করবা, আয়রন প্রোফাইল করে সিরাম আয়রন আর সিরাম ফেরিটিনিন দেখে তারপরে আমরা দিই। নর্মালি থ্যালাসেমিয়া ট্রিটে কিন্তু আমরা ফলিক অ্যাসিড দেই। আর নয়তো তুমি ম্যাম যদি বেশি থ্যালাসেমিয়া না বেশি কম থাকলে থাকে তাহলে ব্লাড থাকলে ব্লাড হ্যাঁ ট্রান্সফার। যদি যদি তোমার দেখো যে থ্যালাসেমিয়া ট্রিট নাই, তখন তুমি ইনজেকশন আয়রন দাও, উইকলি ইনজেকশন আয়রন দাও। 4-4টা আয়রন দিলেই দেখবা, উইকলি 4টা আয়রন দিয়া পরে হিমোগ্লোবিন করো, দেখো 11 হয়ে গেছে। আমি তো প্রায় পেশেন্টের দেখি 8 মিলিগ্রামের নিচে থাকলে তাকে তোমার উইকলি একটা করে ইনজেকশন 1 গ্রাম ইনজেকশন আয়রন দিই, দেওয়ার পরে 4 সপ্তাহ পরে করি, 4 সপ্তাহ পরে দেখা যায় হিমোগ্লোবিন 10 এর উপরে 11 এর উপরে চলে গেছে। ম্যাম ম্যাম 4 বেবি উইকলি এর তো ইনজেকশন 1 গ্রাম করে, কি ইনজেকশন 1 গ্রাম করে 4 উইকলি। হ্যাঁ 4 উইকলি, 1 গ্রাম 4 উইকলি। মানে আমি কি মেলটোফার ওই এটা দিব? হ্যাঁ মেলটোফার, ফেরিসেন এইগুলা। কারণ সাইটোফার এই যে 210 যে ম্যাডাম আমরা দেই, এটা কি 1 মাস দেওয়ার পরে আবার হিমোগ্লোবিন রিপিট করব নাকি কতদিন কন্টিনিউ করতে পারবো সাইটোফারটা? সাইটোফার দিয়া 210 মিলিগ্রাম, তো ওটা দিয়ে 1 মাস পরে দেখো হিমোগ্লোবিনটা রেজ করছে কিনা। যদি হিমোগ্লোবিন রেজ করে তো ওকে, যদি না রেজ করে তাহলে তুমি ইনজেকশনে যাও, অথবা ইনজেকশনে রেজ না করলে তুমি ব্লাড ট্রান্সফিউশনে যাও। অলওয়েজ মনে করবা যে প্রথমে ডাইট আয়রন, বাস রেজ করলো না, দেন ইনজেকশন, রেজ করলো না, দেন তুমি ব্লাডে চলে যাবা ব্লাড ট্রান্সফিউশন। কারণ সাইটোফার দিলে কি সাথে এক্সট্রা যে আমরা যে আয়রন দেই, আপনার হেমোফিক্স না দেই, না না, এটা আর দিতে হবে না, তাহলে ফলিক অ্যাসিড দিতে পারো, ফলিক অ্যাসিড দাও। ফলিক অ্যাসিড সাইটোফার একসাথে দিতে পারবো? হ্যাঁ ফলিটা 5 দাও, অথবা অ্যাক্টিফল দাও, অথবা কিউফল দাও। জি ম্যাডাম। ম্যাম ল্যাব এন্ড এলবিপি ইন প্রেগনেন্সি এর ম্যানেজমেন্ট। কি ল্যাব এন্ড এলবিপি এর প্রেগনেন্সি এর ম্যানেজমেন্ট। মানে এলবিপি মানে বুঝতেছি না আমি। মনে হয় লোয়ার অ্যাবডোমিনাল পেন বলছে মনে হয়। এলবিপি মানে লোয়ার অ্যাবডোমিনাল পেইন। ম্যাম লোয়ার অ্যাবডোমিনাল পেইন এন্ড লো ব্যাক পেইন। লো ব্যাক পেইন তো হবেই প্রেগনেন্সিতে, এটা তো নর্মাল জিনিস। এটা তাকে কাউন্সিলিং করে বলতে হবে যে প্রেগনেন্সিতে কি হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিল্যাক্সিন হরমোনের লিগামেন্ট গুলা রিল্যাক্স করে দেয়। লিগামেন্ট যখন রিল্যাক্স হয়ে যাবে তখন তো তোমার এই লো ব্যাক পেইন হবে। এটা তাকে বুঝায় বলতে হবে, যে এটা তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে বলতে হবে প্রেগনেন্সিতে এটা একটা নর্মাল ফেনোমেনা। যদি বেশি সিভিয়ার হয়ে যায় তাহলে তুমি নাপা এক্সটেন্ড দাও, অথবা রিসেট ইয়ার দাও, যে কোনো একটা নাপা দিয়ে দাও, যে কোনো একটা অ্যানালজেসিক দিয়ে দাও। ম্যাম মানে লোয়ার আমি গরম অ্যাবডোমিনাল সেক পেইন দিতেও বলি লো ব্যাক পেনে, এটা কি হ্যাঁ ঠিক আছে? মানে কি গরম বলো? সেক দিতে বলি আর কি, হ্যাঁ এটা সেক পিছন দিতে দিকে। পারবে, ইয়েস। হ্যাঁ সেক দিতে পারবে, নাপা এক্সটেন্ড দিতে পারো, ইয়ার দিয়ে রিসেট ইয়ার দিতে পারো, যদি আনকলার। কিন্তু পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, এটা নর্মাল ফেনোমেনা। ম্যাম লোয়ার অ্যাবডোমিনাল পেইন হলে ম্যাম অ্যালজিন তো দিব ম্যাম, এছাড়া কি আর কিছু দিতে পারি লোয়ার অ্যাবডোমিনাল পেইনে? হ্যাঁ তুমি নাপা দিতে পারো, অ্যালজিন দিতে পারো, বিসেট দিতে পারো, এগুলোই দিতে পারো। অথবা অনেক সময় তুমি এই যে প্রজেস্টেরন দিতে পারো, প্রজেস্টেরনে অনেক সময় লোয়ার অ্যাবডোমিনাল পেইন কম হয়। অনেক সময় পেশেন্ট আসে না, ম্যাডাম আমার 3 মান্থ প্রেগনেন্সি উইথ সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তার মানে তার অ্যাবর্শন টেন্ডেন্সি আছে, তাকে তুমি মাইক্রোজেস দাও, প্রজেস্টেরন দাও, তাহলেই তো হয়। মাইক্রোজেস ম্যাম দিলে অনেক পেশেন্ট হ্যাঁ কি ম্যাম বলো? অনেক পেশেন্ট আসে বলে যে অনেক পেট ব্যথা করতেছে, আর হচ্ছে ম্যাডাম পেটটা অনেক শক্ত শক্ত লাগতেছে, সেক্ষেত্রে ম্যাম এটা কি হইতে পারে? এটা প্রিমেচুর ইউটেরাইন কন্ট্রাকশন হতে পারে। তখন তুমি তাকে অ্যালজিন দাও, অথবা তোমার এন্টি ট্রোকোলাইটিক ড্রাগ দাও, ডুবাডিলান দাও, অথবা নিডিফিনেসার দাও কন্ট্রাকশন। যদি ইউটেরাস শক্ত শক্ত বলে তখন তুমি ডুবাডিলান দিয়ে বসে থাকো আর অ্যালজিন দিয়ে বসে থাকো। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম ম্যাম। প্রোজেস্টেরন পেশেন্টের 100 মিলিগ্রাম করে অ্যানাস্থেসিয়ার কি জন্য বিডি ডোজে দিব? হেডেক হয়, সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিব? কি বলো? ম্যাম পেশেন্টের অ্যানাস্থেসিয়ার জন্য হেডেক হয়, সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিব? আচ্ছা তোমাকে বলি, যদি প্রজেক্টটা পেশেন্টকে প্রথমেই বলতে পারবে তুমি 24 আওয়ার্স এর উপরে, সিজারের পরে 24 আওয়ার্স এর মধ্যে মাথা উঁচু করতে পারবে না, মাথা উঁচু করলেই হেডেক হবে, এটা তাকে প্রথম দিনই বুঝাই দিতে হবে। তারপরে যদি হেডেক হয়েই যায়, আমি সাধারণত নাপা, সেডিল, ভার্গন 3টা ওষুধ একসাথে দিয়ে মাথা নিচু করায় শুয়ে রাখি, দিনে 3 বার। নাপা, সেডিল, ভার্গন 3টা ওষুধ একসাথে দিয়ে বলি
যে তুমি মাথা নিচু করে শুয়ে থাকো। আরেকটা চিকিৎসা আছে, উইদাউট কোনো ড্রাগ ছাড়া সে উপর হয়ে যদি 24 আওয়ার্স 12 আওয়ার্স শুয়ে থাকে, তাহলেই কিন্তু না মাথা ব্যথা ভালো হয়ে যায়। মাথা ব্যথাটা কেন হয়? মাথা ব্যথাটা স্পাইনাল সিএসএফ ফ্লুইড লিকিং এর জন্য। যদি উপর হয়ে শুয়ে থাকে, পেটটা নিচে দিয়ে, পিঠটা উঁচু করে, পিঠটা উপরে, পেটটা নিচে করে দিয়ে উপর হয়ে যদি শুয়ে থাকে 12 to 24 আওয়ার্স, এমনিতেই ভালো হয়ে যাবে উইদাউট এনি ড্রাগ। আমি কিন্তু এই ট্রিটমেন্টটা সবসময় দিই। তাছাড়া সে যদি এইভাবে না শুইতে চায়, তখন আমি নাপা, সেডিল, ভার্গন 3টা ওষুধ একসাথে দিই, আর বেশি ম্যাম করে পানি অনেক দিই। সময় ম্যাম এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ম্যাম পার্কেনিল স্টেমিটিল দিয়ে দেয় ম্যাম, ওটা এইটা কি বললাম, নাপা, সেডিল, ভার্গন। ভার্গনই তো তোমার স্টিমিটিল। ম্যাম পার্কেনিল কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, পার্কিনিলও দিতে পারো। সেডিল দিলে আর পার্কিনিল দেওয়ার দরকার নাই। আমি তো বললাম নাপা, সেডিল, ভার্গন। ঠিক আছে ম্যাম। ম্যাডাম আহ, সেডিলের ডোজ হাইপোথাইরয়েডের হবে পেশেন্ট কি ওসিপি খেতে পারবে কিসে কন্ট্রাসেপটিভ হিসেবে? কিসে হাইপোথাইরয়েডিজমে ওসিপি খাইতে পারবে। এখন তো খুব লো ডোজ ওসিপি বের হয়েছে, বুঝছো না? এখন লিয়ানা বের হয়েছে, এটিলিস বের হয়েছে। এগুলো খুবই ভালো ড্রাগ, কিন্তু অনেক কস্টলি ড্রাগ গুলা। এইগুলা খেলে কোনো অসুবিধা নাই। এটা ফিজিওলজিক্যালি, মেন্টালি, শারীরিক, এটাতে কোনো ক্ষতি নাই। আজকাল যে ডোজ বেড়েছে, এটা বডির সাথে অ্যাডজাস্ট করে বেড়েছে। এটাতে কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই হাইপোথাইরয়েডে। আর ম্যাডাম ওয়েট লসের জন্যও তো হাইপোথাইরয়েডের পেশেন্ট আপনি যে ওষুধগুলো বললেন সেগুলো খেতে পারবে আফটার হ্যাঁ, খেতে ডেলিভারি। পারবে, ওয়েট লসের জন্য খেতে পারবে। জি, আসসালামু আলাইকুম। আহ সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের সেশন এখানেই শেষ করতে যাচ্ছি। অলরেডি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। ম্যামকে অ্যাক্সিস মেডিকেল স্কুলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। ম্যাম এত কষ্ট করে এই সেশনটি নিয়েছেন এবং তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমরা ইনশাল্লাহ আবার ম্যামের ক্লাস করব। তো ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই সেশনটি শেষ করছি। আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাদের চ্যাট বক্সে করতে পারেন। এছাড়াও ম্যামের সাথে হচ্ছে আমরা নিয়মিত যোগাযোগ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো তোমরা, সবাই সুস্থ থাকো।